back to back horror stories. নিখিল সিঁড়ি দিয়ে নেমে তিনতলার অন্ধকার করিডোরের একেবারে শেষটায় দেওয়ালের একটা কোণে গিয়ে হড়হড় করে অনেকটা বমি করে ফেলল। পেছন থেকে আর্টের অ্যাসিস্ট্যান্ট রতনও দৌড়ে এসে দাঁড়ালো তার পাশটায়। দুজনেরই চোখে মুখে তীব্র আতঙ্কের ছাপ স্পষ্ট। ঘড়িতে প্রায় রাত 12টা বাজতে যায়। আজ দুদিন হল বারুইপুরের এই বাড়িটায় একটা শুটিং পার্টি এসেছে। সিনেমা, সিরিজ অথবা কোনো অ্যাডে পুরনো বাড়ির দরকার পড়লে টলিউড ইন্ডাস্ট্রিতে লাইন প্রডিউসারের কাজ করা নিখিল মাঝে মাঝেই বিভিন্ন ডিরেক্টর বা প্রডিউসারদের মোটা টাকার বিনিময়ে এই প্রায় 300 বছরের পুরনো বাড়িটায় শুটিংয়ের ব্যবস্থা করে দেয়। বাড়ির মালিকেরা সকলে বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকে। কোশমিনকালে দেশে ফিরলেও থাকার জন্য তারা সব গিয়ে ওঠে শহরের 5 তারা হোটেলগুলোতেই। মনের খেয়াল হলে কোনো এক বেলা তাদের মধ্যে কেউ কেউ হয়তো তখন একটু ঢুঁ মেরে যায় শহরতলির এই জনমনুষ্যহীন প্রাচীন বাড়িটায়। এখানে ম্যানেজার কাম কেয়ারটেকার গোছের একজন বয়স্ক লোক সারাদিন থাকে, নাম মাধব। তার মারফতই মৌখিক কথাবার্তার পর প্রডিউসারদের সাথে মালিক পক্ষের টাকা পয়সা লেনদেনের ব্যাপারটা ঘটে। বাড়ির শরিকরা সবাই বেশ পসারওয়ালা হওয়ায় প্রমোটাররাও অনেক ঘষাঘষি করে বুঝেছে এই অভিশপ্ত বাড়ি থেকে কোনো লাভের আশা তাদের আর নেই। বিয়ের মরশুমগুলোতে এখানে ডেস্টিনেশন ওয়েডিংও হয়ে থাকে। 3 তলা বাড়ির পুরোটাই ইচ্ছে মতন ব্যবহার করা যায়। খালি কোনো অজানা কারণের জন্য ছাদের দক্ষিণ দিকে থাকা তালাবন্ধ চিলেকোঠার ঘর দুটো ছাড়া বাড়ির কেয়ারটেকার মাধবও সে সম্পর্কে তেমন কিছু বলতে পারে না। আজ প্রায় 30 বছর হতে চলল মাধব এই বাড়ির দেখাশোনার দায়িত্বে আছে, কিন্তু সেও কোনোদিন ওই চিলেকোঠার ঘর দুটোতে কি আছে তা জানার বা দেখার কোনো তাগিদ অনুভব করেনি। মাঝে মাঝে 2-1 দূর থেকে ছাদের ওই দক্ষিণ দিকে 2 যুবতী মেয়েকে হাত ধরাধরি করে ঘুরে বেড়াতে দেখেছে। ওইটুকুই, এর বেশি কিছু না। নতুন শুটিং পার্টি যে সিনেমার শুটিং করতে এই বাড়িটায় এসেছে সেখানে 4টে চোর একটা পুরনো বাড়িতে গুপ্তধন খুঁজতে আসে। এসে এক সিরিয়াল কিলারের খপ্পরে পড়ে এক একজন করে খুন হতে থাকে এবং 4 জনের মধ্যে একজন কিভাবে তার হাত থেকে বেঁচে পালায় এই হলো গিয়ে মূল গল্প। এক রাতেরই গল্প, ফলে প্রতিদিনই কল টাইম থাকছে সন্ধে 6টা থেকে সকাল 6টা পর্যন্ত। টানা 12 দিন শুটিংয়ের মধ্যে প্রতিদিনই হোল নাইট শ্যুট। নিখিল ছাড়াও ইউনিটের আরও 4-5 জন আগে এই বাড়িতে শুটিং করেছে এবং প্রত্যেকেই এই বাড়ির ভুতুড়ে বদনাম সম্পর্কে কম বেশি কানাঘুষোটা শুনেছে। তাই তারা ভুলেও ছাদের দক্ষিণে তালাবন্ধ ঘর দুটোর দিকে খুব একটা ঘেঁষে না। তবে ভয়ের তেমন কিছু তাদের মধ্যে কেউই কোনোদিন চাক্ষুষ করেনি। বাড়ি এবং 2 মেয়েকে নিয়ে ইন্ডাস্ট্রিতে চালু 2-3টে রসালো গল্প খালি তারা শুনেছে ওই অবধি। প্রথম দিনের শুটিং মোটামুটি নির্বিঘ্নেই ঘটেছিল। আজকেও সন্ধে থেকে একেবারে ঠিকঠাক শুটিং চালু হয়েছে। রাতে সবাইকে ডিনার খাইয়ে 11:30 নাগাদ নিখিল সবে একটা সিগারেট ধরাতে যাবে, অমনি শোনা গেল 5 জন অ্যাক্টরদের মধ্যে একজনকে পাওয়া যাচ্ছে না। নয়ন বলে একটি বছর 25-এর নতুন থিয়েটারের ছেলেকে অডিশনের মাধ্যমে একটি চোরের ভূমিকায় অভিনয়ের জন্য নেওয়া হয়েছিল। প্রথম দিনই সেই গুণধর শুটিংয়ের ফাঁকে বাথরুমে গিয়ে লুকিয়ে লুকিয়ে গাঁজা খেতে গিয়ে ইউনিটেরই একজনের কাছে ধরা পড়ে এবং যথারীতি ডিরেক্টরের কাছে খুব বকা খায়। তাই আজকে সবাই ভাবল সে বেটা নির্ঘাত আবার কোনো এক গোপন জায়গায় চুপি চুপি নেশা করতেই গেছে।
কম বাজেটের ছোট্ট ইন্ডিপেন্ডেন্ট সিনেমা, ফলে হাতে গোনা গুটি কতক লোকের খুবই ছোট একটা ইউনিট। নিচের তলার একটা ঘর জুড়ে লাইট আর ক্যামেরার জিনিসপত্র রাখা, তার পাশের ঘরটায় আর্টিস্টদের বসা আর মেকআপের ব্যবস্থা করা, এবং করিডোরের শেষে বাথরুম লাগোয়া আরেকটা ঘরে আছে আর্টের সব সরঞ্জাম। দোতলা জুড়ে চলছে শুটিং, আর তিনতলাটায় হয়েছে রাতে একবার শুধু চেয়ার টেবিল পেতে খাওয়ার জায়গা। ফলে ডিনারের সময় ছাড়া তিনতলাটা মোটামুটি ফাঁকাই থাকে। সবাই ভাবল সবার চোখকে ফাঁকি দিয়ে নয়ন বুঝি সেখানেই গেছে নেশা করতে। পুরো তিনতলার প্রতিটা ঘর, বাথরুম আর ঝুল বারান্দার কোথাও নয়নকে না পেয়ে নিখিল আর আর্টের অ্যাসিস্ট্যান্ট রতন ছাদে গিয়ে যা দেখল, তাতে তাদের নিঃশ্বাস বন্ধ হওয়ার জোগাড়। তারা দেখল মেয়েদের শরীরের মতো দুটো ছায়ামূর্তি ছাদের দক্ষিণ দিকের ঘর দুটো ঠিক মাঝামাঝি নয়নের দেহটাকে রেখে তার পেটের থেকে নাড়ি ভুঁড়ি খুবলে খুবলে খাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই নিখিলের সম্বিত ফিরে আসে এবং পেটের ভেতরটা কেমন দলা পাকিয়ে ওঠে। নিখিল তিনতলার করিডোরে এসে হরহর করে বমি করে ফেলে। পাশে রতন এসে দাঁড়ায়। দুজনেরই হাত পা ভয়ে থর থর করে কাঁপছে। পরের দিনই খবরের কাগজ, নিউজ চ্যানেল এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে কিভাবে বারুইপুরের এক শুটিং বাড়ির বয়স্ক কেয়ারটেকার তার দুই নরখাদক যমজ মেয়েকে দীর্ঘ 20 বছর পাড়া প্রতিবেশীদের চোখের আড়ালে লুকিয়ে রেখেছিল। মাধব ও তার বউয়ের অনেক বয়সকাল অবধি কোনো সন্তান না হওয়ায় তারা এক তান্ত্রিকের কাছে শেষবারের মতো সাহায্যের আশায় যায়। সেই তান্ত্রিকের কল্যাণে তাদের দুটি যমজ কন্যা জন্মায়। কিন্তু তারা একটু বড় হতেই মাধব বুঝতে পারে তন্ত্র সাধনার ফলে যে দুজন কন্যাকে তারা পেয়েছে তারা সাধারণ নয়। বাড়ির আশেপাশে কোনো কুকুরছানা, বেড়াল বা পাখি দেখলেই দুই বোন লুকিয়ে লুকিয়ে তাদের ঘরে সেগুলোকে ধরে এনে মেরে খেয়ে ফেলত। এভাবেই শুরু। মাধবের বউ এসব জানতে পেরে মেয়েদের বাধা দিতে গিয়ে নিজেই একদিন তাদের খাদ্যে পরিণত হয়। মাধব তখন বিপদ বুঝে ভুলিয়ে ভালিয়ে মেয়ে দুটোকে এই শুটিং বাড়িতে এনে ছাদের দক্ষিণে চিলেকোঠার একটা ঘরে বন্দি করে এবং পাড়ায় রটিয়ে দেয় যে তার বউ দুই মেয়েকে নিয়ে আর তার সব জমানো টাকা নিয়ে তার সাথে ঝগড়া করে বাড়ি ছেড়ে পালিয়েছে। তারপর থেকে এই দীর্ঘ 20 বছর কুকুর, বেড়াল, পাখি থেকে শুরু করে চালচুলোহীন ভিখিরি, ভবঘুরে যখন যেমন মাধব পেরেছে প্রতি সপ্তাহে 2 বার করে মেয়েদের ঘরে খাদ্য হিসেবে সেসবের সে অবিরাম যোগান দিয়ে গেছে। প্রথমে একটা ঘরেই 2 বোন থাকত। তারপর আরও একটু বড় হতেই খিদের বেগ বাড়লে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ত তারা। তাই অনেক দিন হল মাধব দুজনকে 2 ঘরে আলাদা করে দিয়েছিল। মেয়েগুলো 2 দিন ঠিক সময় খাবার পেলেই চিলেকোঠার ঘর দুটোয় সারা সপ্তাহ চুপচাপ ঘুমিয়ে কাটাত, কোনো শোরগোল করত না। শুধু মাঝে মাঝে চাঁদনি রাতের আলোয় হাওয়া খাওয়ার জন্য 2 বোনকে তালা খুলে ছাদে ছেড়ে দিত মাধব। কালকেও সেরকমই একটা দিন ছিল। মাধব ভেবেছিল নিচের 2 তলায় কাজ হচ্ছে। ডিনার পর্ব মিটে যাওয়াতে 3 তলাও এখন পুরো ফাঁকা। এই সময় ছাদের দিকে আর কেউ আসবে না।
গরমে মেয়ে দুটো বড় কষ্ট পাচ্ছিল, তাই কিছুক্ষণের জন্য তাদের দরজার তালা একটু খুলে দেয় মাধব। ঘণ্টা 2 পরে এসে পায়ে বাঁধা চেন ধরে টেনে আবার ঘরের ভিতর তাদের ঢুকিয়ে দেবে সে ভেবেছিল। কিন্তু নয়ন নিজের নেশার লোভে ওদের সামনে গিয়ে পড়ে এবং সব হিসেব ওলট পালট হয়ে যায়। হাড় হিম হরা। আর দেরি না করে অভি দৌড় দিল। এটা গ্যালোপিং লোকাল, পরের ট্রেনের ওপর ভরসা নেই ওর, তাই এই ট্রেনটা ধরতে না পারলে দেরি হয়ে যাবে খুব। ভিড় ঠেলে 2 নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত পৌঁছতেই ওর ঘাম ছুটে গেল। রোজ ট্রেনে যাতায়াত করার অভ্যেস ওর নেই। ট্রেনের ইঞ্জিন বগির দিক থেকে হর্ন শুনতে পেল অভি। ট্রেনের অপর প্রান্ত থেকে হর্ন দিলেই ট্রেন ছাড়তে শুরু করবে। গেটের বাইরে অভি ছাড়া আরো প্রায় 50 জন পুরুষ মহিলা ঠেলাঠেলি করে ট্রেনে ওঠার চেষ্টা করছে। অভি কোনো মতে ঠেলাঠেলি করে গেটের লোহার রডটা শক্ত করে ধরল, কিন্তু পা রাখবে কোথায়? ট্রেন ছাড়ার আর তখনই যারা উঠতে পারল না তারা অনেকেই গেট থেকে সরে গেল। অভি ভাবল পরের ট্রেনে যাওয়াটাই ভালো হবে, কিন্তু যখন সে হাতটা ছাড়াতে গেল কিছুতেই হাতটা ছাড়াতে পারল না। ওদিকে ট্রেনের গতি বাড়ছে। গেট ধরে ঝুলে থাকা লোকগুলো অভিকে ট্রেনটা ছেড়ে দিতে বলছে, কিন্তু ভিড়ের মধ্যে থেকে কিছুতেই ও হাত বের করতে পারছে না। ট্রেনের সাথে সাথে অভির পায়ের গতিও বাড়ছে। এর মধ্যে হাতটা বের করতে না পারলে শেষ, ট্রেনের বাইরে ঝুলতে থাকবে ও। প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা বেরিয়ে যাওয়ার আগে অভি তার সবটুকু শক্তি দিয়ে একটা হেঁচকা টান মারলো, আর প্ল্যাটফর্মের শেষ প্রান্তে ইলেকট্রিক পোস্টের সামনে নুড়ি পাথরের ওপর ছিটকে পড়ল সে। অভির পুরো নাম অভিতোষ রায়, একজন সাধারণ মানুষ যার জীবনের 24টা বছর কেটে গেছে পড়াশুনো করতে, 4 বছর কেটে গেছে কর্পোরেট কোম্পানিতে ঠিকঠাক একটা চাকরি খুঁজতে, আর বাকি 6টা বছর গেছে 10টা 5টা ডিউটি, বউ মেয়ে মা আর একটা খিটখিটে ম্যানেজারের সাথে মানিয়ে নিতে। সকালে ঘুম ভাঙার পর থেকে রাত্রে ঘুমানোর আগে পর্যন্ত একটাও কাজ তার ইচ্ছে মতো হয় না। স্ত্রী সমবয়সী, ফলে অভির কথা বেশিরভাগ ক্ষেত্রেই মান্যতা পায় না। বাবা বছর 10 আগে মারা গেছেন। ছেলে নিজের পছন্দের মেয়েকে বিয়ে করায় মা ছেলের প্রতি একরকম অসন্তুষ্টই আছে বলা যায়। অফিস আর জীবনের চাপে অভি যেহেতু বাড়িতে একেবারেই সময় দিতে পারে না, তাই তার একমাত্র মেয়ের সাথেও সেভাবে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠেনি তার ছোট্ট 5 বছরের মেয়েটা দেখে একটা লোক রোজ সকালে ব্যাগ আর টিফিন নিয়ে কোথাও একটা যায়, বোধহয় অনেক রাতে বাড়ি ফেরে। তখন সে ঘুমে কাঁদা। অভির অফিসের বস অবাঙালি, কিন্তু ম্যানেজার বাঙালি। তবে ওই যে বিদেশে বাঙালি বাঙালির বন্ধু হলেও এদেশে বাঙালি কাঁকড়া জাত। ম্যানেজার রঞ্জন বসু বসের সামনে নিজেকে শহুরে আর অভিকে মফস্বলের গেঁয়ো ভূত প্রমাণ করার কাজটাকে নিজেই নিজের কেয়ারেতে যোগ করে দিয়েছে, আর এগুলো অভির জীবনের নিত্যদিনের ঘটনা হয়ে গেছে। যাই হোক, এবার বর্তমানে ফিরে আসি। নুড়ি পাথরের মধ্যে থেকে ধুলো ঝাড়তে ঝাড়তে প্ল্যাটফর্মের শেষ বেঞ্চটার দিকে এগিয়ে গেল অভি। মাথার বাঁ দিকটায় বোধহয় একটু জোরেই লেগেছে তার। বেঞ্চে বসে আর কোথাও লেগেছে কিনা সে দেখতে থাকে। হঠাৎ মেঘের গর্জন শোনা গেল। প্রতিদিন সে স্কুটার নিয়েই অফিসে যাতায়াত করে, কিন্তু আজ সকাল থেকে বৃষ্টি হয়েই চলেছে, যে কারণে তাকে আজ ট্রেনে যেতে হয়েছে।
স্টেশনের এই দিকটার উপরে ছাদ নেই, আর বেশ অন্ধকার। এখন আবার বৃষ্টি শুরু হবে না তো? এইসব ভাবতে ভাবতে অভি খেয়াল করে একজন বয়স্ক মানুষ তার দিকে এগিয়ে আসছে। অভি বেঞ্চ থেকে উঠতে যাবে এমন সময় সেই মানুষটা তার পাশে এসে বসল। ভয় নেই, বৃষ্টি আসবে না। আপনি? আমি মধুসূদন বিশ্বাস। ট্রেন মিস করলে মনে হচ্ছে। কি যে বলি, আসলে অভ্যেস নেই তো, মানে রোজ স্কুটারে যাই তো। ও আচ্ছা, তোমায় খুব চিন্তিত দেখাচ্ছে বাবা, কিছু হয়েছে? অভি মধুবাবুর কথায় কান দিল না। অচেনা লোক, কে জানে কার মনে কি আছে। আগের কথাটা না শোনার ভান করে আশপাশে একবার চোখ বুলিয়ে বলল, পরের ট্রেনটা কখন আসবে জানেন? ট্রেন আসছে। ও আচ্ছা, ঠিক আছে, তো ওদিকটা আমি একটু এগিয়ে যাই। এই বলে অভি ব্যাগটা কাঁধে তুলে নিল। আরে কোথায় যাবে? একটু বসো, গল্প করি। আমাকে ভয় পাওয়ার কিছু নেই বাবা, তোমার বয়সী আমার একটা ছেলে আছে। এবার অভি একটু অপ্রস্তুত বোধ করলো, তারপর বলল, না না, আসলে এদিকটা একটু অন্ধকার তো, ওই জন্যই। আরে ছাড়ো তো, স্টেশনটা ফাঁকা দেখছো না, পরের ট্রেনে খুব একটা লোকজন হয় না। মধুবাবুর কথায় অভি প্রথম হ্যাঁ না করে ছোট ছোট উত্তর দিচ্ছিল, তবে 2 মিনিট পর যেন কথা বলার বন্যা বইয়ে দিল সে। আসলে সব মানুষই বহির্মুখী হয়। অচেনা মানুষ আর অচেনা পরিবেশই বোধহয় মানুষকে আত্মকেন্দ্রিক করে তোলে। আর কি বলি বলুন তো কাকু, আমার বউয়ের নাম শান্তি, কিন্তু আমার জীবনে একটুও শান্তি নেই। বাড়িতে গেলে হয় বউয়ের খিটখিট, নইলে মায়ের গজগজ। আর জীবনে কোনো একটা ভালো বন্ধু অবধি। অভির জীবনের ইতিহাস শুনে মধুবাবু বলল, আচ্ছা, যদি সব সমস্যা মিটে যায় তাহলে জীবন একটু সহজ হবে, তাই না? অভি কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, হ্যাঁ মানে একটু কেন, অনেকটাই সহজ হবে। মধুবাবুর ঠোঁটের কোণে একটা হাসি ফুটে উঠল। আরে আপনি হাসছেন? আজই দেখুন না, আর কিছুদিন পরে পুজো। বাচ্চারা 3 দিন ধরে মায়ের কাছে বায়না করছে, তার সব বন্ধুদের নাকি 4-5টা করে সব জামা হয়ে গেছে, তারই একটা এখনো জামা হয়নি। আরে ছোটো মেয়ে, সে কি আর এত বোঝে? আমি যখন কিনবো তখন মা বউ সবার একসাথেই কিনে নেবো। আজ অফিসে লাঞ্চ ব্রেকের পর থেকে আমি বলে যাচ্ছি, স্যার আজকে একটু তাড়াতাড়ি বেরোবো, স্যার আজকে একটু তাড়াতাড়ি বেরোবো, কিন্তু ওই যে বলি অভি থমকে গেল। তারপর ঘাড় ঘুরিয়ে তাকালো তার পাশের ব্যাগটার দিকে। ব্যাগ তো আছে, কিন্তু তার জামা কাপড়ের ব্যাগটা? বেশ কিছুক্ষণ ধরেই একটা শোরগোলের আওয়াজ আসছে প্ল্যাটফর্মের শেষ প্রান্ত থেকে। সেদিকে কান যেতেই অভি উঠে দাঁড়ালো, আর সেই সঙ্গে আকাশ ভেঙে নেমে এলো বৃষ্টি। মধুবাবু, আমি একটু। কথাটা বলে মধুবাবুর দিকে ঘুরে দেখল তার পাশের সিটটা খালি। একটা অজানা আশঙ্কা দানা বেঁধে উঠল অভির মনে। দূরের ভিড়টার দিকে ধীরে ধীরে এগিয়ে গেল অভি। ভিড় ঠেলে সামনে যেতেই সে দেখল ভিড়ের মাঝে ইলেকট্রিক পোস্টের সামনে 2টো পুলিশ দাঁড়িয়ে আছে, আর তার পাশেই পড়ে আছে একটা নিথর দেহ। তার ডান হাতটা উল্টো দিকে মুড়ে গেছে, পাথরে থেঁতলানো মাথার আশপাশটা রক্তে ভেসে যাচ্ছে। তার এক হাত দূরে একটা ব্যাগ
যেটার থেকে সামান্য বেরিয়ে আছে একটা নতুন কেনা বাচ্চা মেয়ের ফ্রকের অংশ। অভির চোখের সামনে একটা অন্ধকার নেমে এলো। মনে হলো দূরে দিগন্ত থেকে কেউ তাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা, যদি সব সমস্যা মিটে যায় তাহলে জীবন একটু সহজ হবে, তাই না? টোটনের চিলেকোঠার ঘরটা ছোট্ট, একটা জানলা পূব দিকে, আর সেই জানলাটাই টোটনের বিশ্ব। মা বাবা চলে যাওয়ার পর থেকে আর কোথাও সে ততটা শান্তি খুঁজে পায়নি যতটা পেয়েছে এই জানলায়। টোটনের বয়স 14। গত বছর এই সময়ে হঠাৎ জীবনটা বদলে গেল তার। পুজোর পরপর হঠাৎ একদিন পটলডাঙ্গা স্ট্রিটের বাড়ির ছাদের পাঁচিল ভেঙে একসঙ্গে মাটিতে পড়েন মা বাবা। ছুটির দিন দুজনে মিলে ছাদ পরিষ্কার করতে উঠেছিলেন। মাটিতে পড়ার পর আর সময় পাননি ওরা। চিৎকারের শব্দে দড়ি লাট্টু ফেলে দৌড়ে গিয়েছিল টোটন। দেখেছিল পিচের রাস্তায় মা বাবা দুজনে পড়ে আছে, রক্ত গড়িয়ে চলে গিয়েছে নর্দমা পর্যন্ত। প্রতিবেশীরা অচৈতন্য দুজনকে নিয়ে হাসপাতালে গিয়েছিল, কিন্তু লাভ হয়নি। সেই মৃত্যু ছিল আকস্মিক। টোটন অভিঘাত ঠিক বুঝতে পারেনি প্রথমে। একসঙ্গে মা বাবার মুখাগ্নি করার মতো পোড়া কপাল যার, বেঁচে থাকলে জীবন যে সে ছেলের প্রতিপদে পরীক্ষা নেবে, সে কথা বুঝতে বুঝতেও আরো কয়েক মাস লাগল। টোটনের পরিবারের লোকেরা বেশ কয়েকদিন এসে থাকলো বাড়িতে। দিদা, মামার বাড়ির লোকেরা, জ্যাঠা জ্যাঠাইমা সান্ত্বনা দিল, খাওয়ালো। কিন্তু সে আর কতদিন সম্ভব? তারা আপন সংসার ছেড়ে কি আর এই বাড়িতে এসে থাকতে পারে? দিদা চেয়েছিল টোটনকে সঙ্গে নিয়ে যেতে, কিন্তু মামি গোপনে আপত্তি তুলল। 2 কামরার ফ্ল্যাটে নতুন করে কাউকে আনা নিয়ে বিস্তর আপত্তি তার। মোট কথা, টোটনকে পটলডাঙ্গা স্ট্রিটের বাড়িতেই থেকে যেতে হলো, একদম একা। মা বাবা প্রচুর টাকা পয়সা রেখে গিয়েছে, খাওয়া পড়ার বিশেষ অসুবিধে কোনোদিনই হবে না টোটনের। কিন্তু একটা ক্লাস 8-এর ছেলের পক্ষে তো সংসার চালানো অসম্ভব, তাই না? আবার কেউ এই সংসারের দায়িত্ব নিতেও রাজি নয়। যদি পরিবারের মধ্যেই বেকার কিন্তু সংসার ধর্মের সামান্য জ্ঞান আছে এরকম কাউকে পাওয়া যেত, তাহলে তাকে এ বাড়িতে রেখে দেওয়া যেত। আত্মীয় পরিজনদের মত উঠে এলো তেমন। খোঁজ করতে করতে পাওয়া গেল টোটনের এক দূর সম্পর্কের দাদার। সে থাকে কলকাতা থেকে অনেক দূরে, কিন্তু সেখানে তাদের অভাবের সংসার, চাকরি বাকরিও পায়নি। মাস গেলে কয়েকটা টাকা আর রোজকার খাওয়া পড়া পেলে সে বাড়ির লোকের মতোই কলকাতায় এসে থাকতে পারে, আর কলকাতায় একটা কাজের সন্ধান করতে পারে। সেই মধুসূদন দাদাকেই বাড়িতে এনে রাখার সিদ্ধান্ত নিল আত্মীয়রা। শেষ পর্যন্ত লটবহর নিয়ে কলকাতায় চলে এলো মধুসূদন ঘোষ। মধুসূদন আসার কয়েকদিন পর্যন্ত আসল রূপটা কাউকে দেখায়নি। কাজকর্ম করেছে, রান্নাবান্না করেছে, বাড়িটাকে নিজের বাড়ির মতোই রক্ষণাবেক্ষণ করেছে। কিন্তু মাস 6 ঘুরতে না ঘুরতেই ধীরে ধীরে প্রকাশ পেয়েছে তার আসল মতলব। প্রথমে বাজারে পাঠাতে শুরু করেছে টোটনকে, তারপর খাওয়ার পর বাসন মাজানো, তারপর ধীরে ধীরে ঘর মোছা থেকে শুরু করে সবটাই। ফুটানি মেরে আবার রান্নার লোক রেখেছে নিজে কাজ করবে না বলে। অর্থাৎ বাড়ি থেকে কলকাতায় এসেছিল যে ছেলে কাজ খুঁজবে বলে, 6 মাসের মধ্যেই সে আবার ব্যাক টু প্যাভিলিয়ন। বেলা 12টা পর্যন্ত ঘুমোয়, তারপর সারা দিন পায়ের ওপর পা তুলে বসে থাকে আর বিড়ি ফোঁকে। স্কুলের সময়টুকু বাদে টোটন যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ তাকে দিয়ে নানা ফাই ফরমাস খাটাতে থাকে। তবে ইদানিং এই ফাই ফরমাসের অত্যাচারটা যেন আরো এক কাঠি ওপরে উঠেছে।
শেষ 7 দিনে বার 3 টোটনের গায়ে হাত তুলেছে মধুসূদন। একবার তো মেরে কাঠে স্কেল ভেঙে দিয়েছে, কারণ চা করতে গিয়ে দুধটা একটু লেগে গিয়েছিল, আর তাতেই চায়ে একটা পোড়া পোড়া গন্ধ হয়েছে। ব্যাস, লাট সাহেবের মাথায় রক্ত চড়ে গিয়েছে একেবারে। কি মার মেরেছে টোটনকে কেউ না দেখলে বিশ্বাস করবে না। কালকে থেকে তাই ভেতরে ভেতরে বড় ভেঙে পড়েছে টোটন। গায়ে খুব ব্যথা করছে, স্কেলের মারে চাকা চাকা দাগ হয়ে গিয়েছে পিঠে হাতে। শরীরে ব্যথাকে ছাপিয়ে গিয়েছে মনের প্রবল যন্ত্রণা। কেন যে মা নেই কাছে, ভাবতে ভাবতে জানলা দিয়ে আকাশের দিকে তাকায় টোটন। ওরা তো দেখছে সব উপর থেকে, তাও কিছু করছে না কেন? কেন মা বাবা এত কষ্ট দেখেও আবার চলে আসছে না? এসব ভাবতে থাকে টোটন, আর চোখ থেকে অজান্তে ফোঁটা ফোঁটা জল নেমে আসে গাল দিয়ে। মা বাবাকে দেখতে বড্ড ইচ্ছা করে টোটনের। দূরে একটা কাঠের ট্রাঙ্ক, সেটায় ছেলেবেলার অ্যালবামগুলো রাখা থাকে। টোটন উঠে গিয়ে সেই ট্রাঙ্ক থেকে অ্যালবাম বার করে ওদের পুরনো ছবিগুলোর দিকে তাকিয়ে থাকে। হাত দিয়ে ছুঁয়ে ছুঁয়ে দেখে, চোখের জল যেন উপচে পড়ে। টপ টপ করে 2 ফোঁটা জল মা বাবার ছবির ওপর পড়ে। ছবি দেখতে দেখতে শেষে কাঁদতে কাঁদতেই অ্যালবামগুলো ট্রাঙ্কের ভেতর রাখতে যায় টোটন। কিন্তু ভেতরে তাকিয়ে হঠাৎ চোখে ধাঁধা লেগে যায় একটা আলোয়। ট্রাঙ্কের ভেতর কি যেন একটা চকচক করছে। কি ওটা? জিনিসপত্র সরিয়ে টোটন দেখে, বাহ, এটা তো একটা আয়না। চমৎকার দেখতে তো আয়নাটা। ছোট, কিন্তু চারিদিকে কারুকার্য করা। এমন চকচক করছে মনে হচ্ছে আয়নার ভেতর থেকে কেউ একটা আলো সেট করে দিয়েছে। হাতে তুলে নিয়ে একবার নিজেকে সেই আয়নায় দেখার চেষ্টা করে টোটন। উমা, হে কি! আয়নার ভেতর থেকে হাসি মুখে হাত নাড়ছে বাবা মা। ভয় বিস্ময়ে একবার দেখি আয়নাটা নামিয়ে রাখে টোটন। ধাতস্থ হয়ে আবার মুখের সামনে ধরে। উমা, সত্যিই তো, উপাস থেকে, মানে আয়নার ভেতর থেকে টোটনের দিকে তাকিয়ে হাত নাড়ছে মা বাবা। পাল্টা টোটনও হাত নাড়ে। হঠাৎ দৈববাণীর মতো শোনা যায় মায়ের গলাটা। উপাস থেকে মাও কথা বলছে দেখি। এ কি? মা বলে, কি রে টোটন, এই ভর দুপুরে কাঁদছিস কেন রে? কাঁদে নাকি কেউ এরম করে? এত বড় ছেলেকে কাঁদতে দেখলে লোকে যে ঠাট্টা করবে বাবা। মায়ের গলাটা শুনে টোটনের সব দুঃখ, কষ্ট, ব্যথা যেন হঠাৎই উবে যায়। টোটন বলে, মধু দাদা সারাদিন খাটিয়ে মারে আমাকে। শেষ কয়েকদিন গায়ে হাতও তুলেছে, খুব লেগেছে মা। এই দেখো, চাকা চাকা দাগ হয়ে গেছে। বাবা উপাস থেকে বলে ওঠে, তুই কিছু চিন্তা করিস না রে টোটন, আর তোকে ভাবতে হবে না। এবার মধুসূদনকে শায়েস্তা করার দায়িত্ব আমরা নিচ্ছি। দুপুরের পর একটা শান্তির ঘুম ঘুমিয়ে রাতের দিকে আবারও আয়নাটা হাতে নিয়ে দেখল টোটন। না, এখন আর কেউ নেই আয়নায়। যাকে, আবার খুব মন খারাপ করবে যখন মাকে ডাকবে। নিশ্চয়ই মা আয়নার উপাস থেকে দেখতে আসবে ওকে। এসব ভাবতে ভাবতে টোটন রান্নাঘরে ঢুকল। মধু দাদাকে খেতে দিতে হবে। হুমা, এ কি! রান্নাঘরে তো খাবার দাবার সব সুন্দর করে সাজানো রয়েছে। কে করে গেল এসব? যাকে, আজকে বোধহয় রান্নার মাসি সব সাজিয়ে ঢেকে রেখে গিয়েছে। কাজ একটু কমল। খাবার নিয়ে মধুর ঘরে এলো টোটন। খেতে খেতে মধু এটা সেটা বলতে বলতে বলল, শোন, কালকে সকাল সকাল বাজার যাবি, বুঝলি তো? আমার কই মাছ খেতে বড্ড ইচ্ছে করছে। কালকে ভালো দেখে কই আনবি, বুঝছিস? হ্যাঁ? টোটন কথা সূত্রে বলতে যায়, পশু থেকে আমার পরীক্ষা মধু দাদা। এখন সকাল থেকে রাত পড়াশুনো করতে হবে। কালকের বাজারটা না হয় তুমি একটু করে নাও না। কথাটা মাটিতে পড়তে না পড়তেই তেলে বেগুনে জ্বলে ওঠে মধু। বলে, কে?
আমাকে বাজার করতে হবে? লাটের বাঁট হয়েছিস না? বাড়ি বসে বসে গিলবি আর আমি তোর 5 ফরমাস খাটবো? কাজের লোক নাকি আমি? দুদিন আগে পিঠে যে পড়লো ভুলে গেলি? এই বলে এঁটো হাতে একটা বেতের লাঠি তুলে সপাটে টোটনের পিঠে মারতে গেল সে। আতঙ্কে চোখ বুজে কোনো মতে মারটা সহ্য করার প্রস্তুতিও ততক্ষণে সেরে ফেলেছে টোটন। কিন্তু এ কি? চোখ বন্ধ করে কয়েক সেকেন্ড অপেক্ষা করে টোটন বুঝল কিছু একটা গোলমাল হয়েছে বোধহয়। মধুসূদনের লাঠি তো পিঠে পড়েনি। চোখ খুলে যা দেখল তাতে তো হেসে কুটিপাটি হওয়ার জোগাড়। ওমা, লাঠি ধরা হাতটা হাওয়ায় আটকে গেছে, আর কেউ যেন সেই হাত ধরে আচ্ছা মতো গাঁটটা মারছে মধুসূদনের মাথায়। সেই ভৌতিক গাঁটটা খেয়ে মধুসূদনের তো প্রাণ যাবার জোগাড়। সে তো, ওমা গো, কে রে, কে মারছিস আমায়? কে মারছিস? ওমা লাগে যে, ভূত নাকি রে? আবার উফ, মাথা যে গাঁটটা খেতে খেতে ফুটো হয়ে যাবে গো। ও বাগো, ওরে মামা। পরিত্রাহী চিৎকার করে এসব বলতে থাকে মধুসূদন। আর সেই কাণ্ড দেখে টোটন তো হেসে কুটিপাটি। শেষে বলে, আর মারবে আমাকে বলো? মধুসূদন চেঁচাতে চেঁচাতেই বলে, না, কার কোনোদিন মারবো না, কোনোদিন মারবো না, মা কালী দিব্যি বলছি, অন গড, কোনোদিন মারবো না, কোনোদিন মারবো না। আর যেই না এই কথা বলা, সঙ্গে সঙ্গে গাঁটটা বন্ধ। যে অদৃশ্য শক্তি মধুর হাত ধরে রেখেছিল সেও হাত ছেড়ে দিয়েছে। রাম গাঁটটায় জেরবার মধুসূদন ধপ করে বসে পড়ে মাটিতে। চোখ মুখ লাল হয়ে গিয়েছে, মাথায় যেন আগুন জ্বলছে তার। আমার সঙ্গে ইয়ার কি? চেঁচিয়ে উঠে আবারও সে মারতে যায় টোটনকে। আর ঠিক সেই মুহূর্তে আবার শুরু হয় গাঁটটা। এবারে তার তীব্রতা আরো বেশি। দুটো গাঁটটা খেয়েই মাটিতে বসে মধু পা ধরে টোটনের। আর করবো না, আর করবো না, ও বাবা, ওরে বাবা রে, ও বাবা, ক্ষমা কর, ক্ষমা কর, ওরে মাথাটা একেবারে ফেটে যাবে, ওরে বাবা, ক্ষমা কর ভাই, তুই যা চাইবি, তুই যা চাইবি তাই হবে, যা বলবি তাই করে দেবো, এবারটি ক্ষমা করে দে, এবারটি ক্ষমা করে দে টোটন, এবারটি ক্ষমা করে দে একটিবার। এরপর থেকে আর কোনোদিন টোটনের কথার অবাধ্য হয়নি মধুসূদন। আর টোটন মাঝে মাঝে আয়নায় মা বাবার সঙ্গে গল্প করে, আর মধুসূদনের সেবা শুশ্রূষায় এখন পড়াশুনো আর খেলাধুলো নিয়ে সে বেশ আছে। চোখের জল আর ফেলতে হয় না তাকে। কথায় আছে না, মা বাবা যেখানেই থাকুক, সন্তানের কষ্ট তারা কখনোই সহ্য করতে পারেন না। ইন্সপেক্টর মঞ্জু মাইতি বেশ আয়েশ করে পানটা মুখের ভিতরে পুড়ে ফেললেন। প্রতিদিন দুপুরবেলা খাওয়ার পর ম্যাডামের এই একটাই নেশা, চুন, কুচা সুপুরি আর অনেকটা করে জর্দা দেওয়া একটা করে মিঠা পান তার চাই চাই। সামনে ইলেকশন। মেহেদিগঞ্জের থানায় তাই আজকাল কাজের চাপ একটু বেড়েছে। বিকেলের দিকে বাজার চত্বরে একটা পলিটিক্যাল পার্টি ছোট্ট সভা মতো করবে, সেখানে একবার ঢু মেরে আসতে হবে তাকে। মুখের পানখানা চিবোতে চিবোতে ইন্সপেক্টর মঞ্জু মাইতির চোখ দুটো সবে একটু বুজেছে। ঠিক এমন সময় শফিক হাবিলদার এসে খবরখানা দিল। মঞ্জু মাইতি অবশ্য খবরটার কিছু ছেঁড়া ছেঁড়া অংশ আগেই কানাঘুষো শুনেছিলেন, কিন্তু যতক্ষণ না সরকারি কেউ এসে থানায় নালিশ জানাচ্ছিল ততদিন পর্যন্ত এইসব আজগুবি ঘটনাকে তিনি বেশি পাত্তা দিতে চাননি। এই নিয়ে মেহেদিগঞ্জে এক সপ্তাহের মধ্যে তৃতীয়বার ঘটল ঘটনাটা। এইবার যার ফসলের ক্ষেতে ব্যাপারটা হয়েছে সেই রতন দাস নিজে এসেছে থানায়। সাথে করে এনেছে আগে দুবার যাদের ক্ষেতে এই অদ্ভুতুড়ে জিনিসটা ঘটেছিল তাদেরকে, এবং সঙ্গে আরও কিছু গ্রামবাসীদের নিয়ে এসেছে। রতন দাস এবং অন্যান্যদের মুখ থেকে যা জানা গেল তা হল, গত এক সপ্তাহ ধরে মেহেদিগঞ্জের 3 প্রান্তে 3টে সবজির ক্ষেতে এই নিয়ে 3 দিন সূর্য যখন ঠিক মাথার ওপরে তখন পাক্কা মিনিট 2 ধরে
শত শত জ্যান্ত ইঁদুর ঘূর্ণিঝড়ের মতো হঠাৎ কোথা থেকে উড়ে এসে বৃষ্টির ফোঁটার মতো আকাশ থেকে ঝরে ঝরে পড়ছে। প্রথম দুবার যে 2-3 জন স্বচক্ষে দেখেছে ব্যাপারখানা, তাদের কথা কেউই বিশ্বাস করতে চায়নি। তবে জমির ফসল যে নষ্ট হয়েছে তা কিন্তু সবাই চাক্ষুষ করেছে। কিন্তু আজকের ঘটনাটার সময় সেখানে উপস্থিত ছিল রতন দাসের ছেলে মন্টু, আর মন্টুর কাছে ছিল ক্যামেরাওয়ালা একটা স্মার্টফোন। রতন দাসের ছেলে মন্টু এই পুরো ঘটনাটা মোবাইলে ভিডিও করে ফেলে এবং ভাইরাল হওয়ার জন্য সোশ্যাল মিডিয়াতে সেটা তৎক্ষণাৎ আপলোডও করে দেয়। মঞ্জু ম্যাডাম বেশ কয়েকবার ভিডিওটা দেখলেন। দেখে তো মনে হয় না যে ভিডিওটাতে কোনো গ্রাফিক্সের কারসাজি আছে বলে। ম্যাডাম সামনে দাঁড়িয়ে থেকে মন্টুকে দিয়ে সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে ভিডিওটা ডিলিট করালেন এবং নিজে ফোনে একটা কপি সেভ করে নিজের কাছেই রেখে দিলেন। বিকালে বাজার চত্বরে একবার রুটিন রাউন্ড মেরে সন্ধ্যের দিকে গেলেন সাইমন ঝিলের ধারের বাঁশবনটায়, যেখানে একটা ছোট্ট বাঁশের কুটিরে ডিটেকটিভ মনোময় তান্ত্রিক থাকে। নিঝুম জ্যোৎস্নায় ঢাকা কুটিরটার দরজার পাশে একটা হ্যারিকেন ঝুলছে, আর তার হলুদ আলোয় দরজার নিচে শুয়ে থাকা মনোময়ের কালো বিড়াল বিরূপাক্ষের লাল লাল মণি দুটো আগুনের মতো জ্বলজ্বল করছে। বাঁশবনের ভিতরে জিপ ঢোকে না, তাই ঝিলের ধারে গাড়িটাকে রেখে দিয়ে বাকি অন্ধকার পথটা টর্চের ওপর ভরসা করে হেঁটেই আসতে হয়েছে মঞ্জু ম্যাডামকে। কুটিরের কাছাকাছি আসতেই ভিতর থেকে মনোময় গলা খাঁকড়িয়ে বলল, ম্যাডাম, ভিতরে আসুন। ইন্সপেক্টর মঞ্জু মাইতি ঘরের মধ্যে উঁকি দিয়ে দেখলেন ভাবলেশহীন মুখে মনোময় তান্ত্রিক মেঝেতে বাবু হয়ে বসে, আর তার সামনে একটা লুডোর বোর্ড উল্টানো। চারিদিকে বিভিন্ন রঙের গুটিগুলো সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে এবং ঘরে দ্বিতীয় আর কেউ নেই। সেই সাইমন সাহেবের 150 বছরের পুরনো কুঠিবাড়ির রহস্য ভেদ করবার পর মঞ্জু ম্যাডাম আরও বেশ কয়েকবার এই কুঠিরে এসেছেন এবং এতদিনে ইন্সপেক্টর ও তান্ত্রিকের মধ্যে বেশ একটা ভালো সদ্ভাবও তৈরি হয়েছে। দরকারে অদরকারে হাটবারে, গঞ্জের মেলায়, এমনকি মাঝখানে 2টো ছিঁচকে চুরির কেসেও মনোময়ের সাথে ইন্সপেক্টর মঞ্জু মাইতির দেখা হয়েছে। ঘরের ভিতর ঢুকে একটা উঁচু বাঁশের মাচার ওপর ইন্সপেক্টর বসলেন। বাইরে তখন একদল শিয়াল ক্রমাগত ডাকা শুরু করেছে। মঞ্জু মাইতির মুখে রতন দাস সহ আরও বাকি 2 জনের ঘটনাটার পুরোটা শুনে মনোময় বেশ খানিকক্ষণ নিজের জায়গাতে থম মেরে বসে রইলেন। তারপর মৃদু হেসে বললেন, চলুন ম্যাডাম, জায়গাটা একবার দেখে আসি। মঞ্জু প্রশ্ন করলেন, মেহেন্দিগঞ্জের 3 প্রান্তে ফসলের ক্ষেত 3টে, আপনি কোনটা দেখবেন? মনোময় এবার চোখ বন্ধ করে যেন কিছু একটা ভাববার চেষ্টা করলেন। ইন্সপেক্টর তখন বললেন, এটা প্রকৃতির কোনো খেয়ালও হতে পারে। মেক্সিকোর এক গ্রামে শুনেছিলাম একবার নাকি আকাশ থেকে জ্যান্ত মাছের বৃষ্টি পড়েছিল। আসলে যেটা ঘটেছিল তা হলো একটা ঘূর্ণিঝড় কোনো একখানা মাছ ভর্তি পুকুরের ওপর দিয়ে যাওয়ার সময় তার সমস্ত মাছ জল সমেত তুলে নিয়ে গিয়ে এক গ্রামের ভেতর আছড়ে ফেলে। এখানেও তেমন কিছু হতে পারে। ক্ষয়ক্ষতি বলতে যা হয়েছে তা শুধু ফসলের। মনোময় মঞ্জুকে বাধা দিয়ে বললেন, গরিবের ফসল নষ্ট হওয়া ম্যাডাম বড় লোকের গয়না চুরির থেকেও বেশি কষ্টের। মেহেদিগঞ্জের মাটিতে ঘোর পাপ ঘটেছে। যে মরেছে এতগুলো বছর পর সে জানান দিচ্ছে,
সামনে তো আবার ইলেকশন। হ্যাঁ, যাকে চলুন চলুন, রতন দাসের জমিতেই আগে যাই। সেখানে এখনো কোনো সূত্র পেলেও পাওয়া যেতে পারে। চলুন। জিপ তখন রতন দাসের জমির পাশে সুরকি বিছানো কাঁচা রাস্তাটায় এসে থামল। তখন বেশ রাত হয়েছে। ড্রাইভারকে গাড়িতে রেখে মনোময় আর মঞ্জু আলপথ ধরে রতন দাসের জমির মাঝখানটায় এসে দাঁড়ালো। টর্চের আলো জমির ওপর ফেলতেই বেশ কিছু ইঁদুর চারিদিকে ছড়িয়ে গেল। একটা আষ্টে গন্ধ বাতাসে ঘুরে বেড়াচ্ছে। ইন্সপেক্টর মঞ্জুর গাটা কেমন যেন ছমছম করতে লাগলো। আকাশে একপাল বাদুড়ের ঝাঁক উড়ে বেড়াচ্ছে। হঠাৎ বেশ কিছু ইঁদুর মঞ্জুর গা বেয়ে ওপরে উঠতে শুরু করলো। সে হাত পা ছুঁড়ে অনেক চেষ্টা করলো ইঁদুরগুলোকে তাড়াবার, কিন্তু কোনো লাভ হলো না। দেখতে দেখতে শত শত ইঁদুর মঞ্জুর সারা শরীর, মুখ, দাঁত, হাত পা সবকিছু ঢেকে ফেলল এবং তার ভিতর থেকে বেরিয়ে এলো মঞ্জু মাইতির একটা বিকৃত গোঙানির শব্দ। মনোময় মাটিতে পড়ে যাওয়া টর্চটা তুলে নিয়ে মঞ্জুর দিকে তাক করে জ্বালাতেই চারিদিকে এবার একটা ঘূর্ণির মতো শুরু হলো। মনোময় এক মনে চোখ বন্ধ করে অস্ফুটে মন্ত্রোচ্চারণ শুরু করতেই কিছুক্ষণের মধ্যেই ইন্সপেক্টরের শরীরখানা শূন্যে কয়েক ইঞ্চি উপর দিকে উঠেই মাটিতে আছাড় খেয়ে পড়ল। আর সঙ্গে সঙ্গে শত শত ইঁদুরগুলো মঞ্জু ম্যাডামের শরীরটা ছেড়ে দিয়ে জমির চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পালিয়ে যেতে লাগলো। মনোময় মাটিতে বসে মঞ্জুর মাথাখানা নিজের কোলের ওপর তুলে নিল। মঞ্জু মাইতি ধীরে ধীরে চোখ খুললেন। মনোময় জিজ্ঞাসা করল, ওই ইঁদুর প্রাণীগুলোর সাহায্য নিয়ে আপনাকে কেউ কিছু বলতে এসেছিল? ইঁদুরগুলো যখন আপনার সারা শরীর জাপটে ধরেছিল, আপনি কি অতিপ্রাকৃত কিছু দেখেছেন বা শুনেছেন? মঞ্জু ম্যাডাম হ্যাঁ সূচক মাথা নাড়লেন। পরদিন মেহেদিগঞ্জের বাজার চত্বরে জনসভার জন্য তৈরি মঞ্চের পাশে বিরাট বটগাছটার চারিদিকে ঘেরা ইট, বালি, সিমেন্ট দিয়ে তৈরি বেদিখানা ভেঙে ফেলা হলো এবং তারপর দেখা গেল গাছ, ভাঙা বেদি আর মাটির বিভিন্ন ফাঁক ফোঁকর থেকে রাশি রাশি ইঁদুর ছুটে বাইরে বেরিয়ে আসছে। আর একদম মাটির তলায় বট গাছটাকে ঘিরে একটা মানুষের কঙ্কালের হাড়গোড় ছড়ানো। বেশ কিছু সপ্তাহ পর ফরেন্সিক রিপোর্ট এবং অন্যান্য নথি ঘেঁটে জানা গেল হাড়গোড়গুলো আসলে বছর 20 আগে মেহেদিগঞ্জে এসে নিখোঁজ হয়ে যাওয়া এক অখ্যাত স্পঞ্জি স্কিম বা চিটফান্ড ব্যাংকের ম্যানেজারে। পুলিশ তখন ভেবেছিল এই গ্রামের গরিব চাষিদের টাকা মেরে সেই ম্যানেজার হয়তো দূরের ভিন রাজ্যে কোথাও গা ঢাকা দিয়েছে। কিন্তু এখন বোঝা গেল আসলে কারা যেন তখন তাকে মেরে এই বটগাছের তলায় পুঁতে দেয়। দীর্ঘ 20 বছর পর সমস্ত গ্রামবাসীদের বারংবার জেরা করেও এটা অবশ্য জানা গেল না যে খুনটা কে বা কারা করেছিল। শুধু ডিটেকটিভ মনোময় তান্ত্রিক বুঝলেন এই খুন এবং তার প্রমাণ লোপাট কোনো একজনের পক্ষে সম্ভব নয়। তাই মেহেদিগঞ্জের বাসিন্দাদের ওপর থেকে যতটাই সহজ সরল মনে হোক না কেন, আদপে ততটাও সাধাসিধে নয় তারা। সরকারি চাকরি বিষয়টা একদিকে যেমন ভালো, তেমন হাজারটা অসুবিধেও আছে।
চাকরি পাওয়ার আগে সে কথা স্পষ্ট জানতো রূপম। জানতো চাকরি পেলে প্রথমেই পোস্টিং পড়বে কোনো গণ্ডগ্রামে। দক্ষিণ কলকাতার ছেলেকে সেই গ্রামে গিয়ে থাকতে গেলে একটু আধটু সমস্যায় পড়তে হবে, সেটাও রূপমের জানাই ছিল। কিন্তু বাস্তবে যে অভিজ্ঞতা হলো তা মারাত্মক। ফরেস্ট অফিসার করে রূপমকে পাঠানো হলো সুন্দরবনের বেলাখালীতে। গ্রাম তো বটেই, একেবারে যাকে বলে গণ্ডগ্রাম। এখনো এই গ্রামের বাচ্চা ছেলেমেয়েদের গায়ে জামা কাপড় থাকে না, বেশিরভাগ লোকের পায়ে চটি নেই, বাড়িগুলো একেবারে জরাজীর্ণ। কোথাও বাড়ির চালে দেওয়া বহু বছরের খড় পচে গন্ধ বেরিয়ে গেছে, কোথাও আবার বেড়া কেটে কেটে ইঁদুরের শতছিদ্র করে দিয়েছে। গ্রামের বাসিন্দাদের চেহারা অপুষ্টিতে, দারিদ্র্যের মালিন্যে ঢাকা পড়ে গিয়েছে। তেমনই একটা গ্রাম বেলাখালী। সেখানেই ওই জোনের ফরেস্ট অফিস ও অফিসারের কোয়ার্টার। এমনিতে বাড়িটা সাজিয়ে গুছিয়ে রাখা, আধুনিক সব ব্যবস্থাই সেখানে আছে। কিন্তু চারপাশের এই ভয়ানক দারিদ্র্য যেন মধ্যযুগে এনে ফেলেছে রূপমকে। সূর্য ডোবার পর এই অঞ্চলে কয়েকবার রাউন্ড দেওয়া ছাড়া আর কিছুই করার থাকে না। আর রোজ তো রাউন্ডও থাকে না, তাই অফিস শেষে বাড়িতে এসে বই পড়া, গান শোনা, এসব ছাড়া সময় কাটতেই চাইতো না প্রথম প্রথম। তারপর ধীরে ধীরে স্থানীয় মানুষদের সঙ্গে একটু একটু করে ভাব জমল রূপমের। এমনিতে প্রবল দরিদ্র হলেও মানুষগুলো ভালো। পয়সাওয়ালা বাইরের লোক দেখে ঠকিয়ে নেবে, গ্রামে বেকায়দায় পড়লে সাহায্য করবে না, এমনটা একেবারেই নয়। বরং যতটুকু যার সামর্থ্য ততটুকু তারা সাহায্য করতে সবসময় প্রস্তুত। সাহায্য করতে না পারলে বরং এরা প্রচণ্ড অপরাধ বোধে ভোগে। ওদের সঙ্গেই এই কয়েক মাসে গ্রামের বিভিন্ন প্রান্ত ঘুরে দেখেছে রূপম। বনের গাছগাছালি চিনেছে, কত অচেনা পাখি চিনেছে। বাঘের পায়ের ছাপ দেখে কিভাবে বাঘের আকার ও বয়স অনুমান করা যায় সেসবও বুঝেছে। কাঁকড়া থেকে অচেনা সামুদ্রিক মাছ খেয়েছে, সব এদেরই দৌলতে। এক কথায় এখন গ্রামের মানুষগুলোর সঙ্গে বেশ মিলেমিশে গিয়েছে রূপম। আষাঢ় মাসের একেবারে শুরুর দিক হবে। সেদিন থেকে থেকে বৃষ্টি হচ্ছে বেলাখালীতে। ছোট ছোট খাঁড়িতে জল ভরে টলটল করছে। গ্রামের লোক প্রস্তুতি নিচ্ছে গ্রামে জল ঢুকলে ফ্লাড শেল্টারে আশ্রয় নেওয়ার। যদিও আপাতত যা মনে হচ্ছে একটা দিন বৃষ্টি না হলেই জল নেমে যাবে। যাক সে কথা। সেদিন সরকারি বৃক্ষরোপণ প্রকল্পের ফাইলগুলো দেখতে দেখতে রূপমের সন্ধে হয়ে গেল। টর্চ আছে, চেনা পথে হেঁটে যেতে সময় লাগবে না ভেবে ও কাজটা শেষ করেই বাড়ি ফিরবে বলে সিদ্ধান্ত নিল। আর দুটো ফাইল বাকি আছে। না, একটা সিগারেট খেয়ে কাজটা শেষ করব, আপন মনে বলে বাইরে গিয়ে সিগারেট ধরালো রূপম। বৃষ্টির দাপটে অনেকেই নিত্যদিনের কাজকর্ম বন্ধ রেখে আজকে বাড়িতে বসে আছে। চারদিকটা তাই শুনশান, লোক নেই। শুধু টিপ টিপ করে এদিক ওদিক থেকে জল পড়ার শব্দ, দূরে কয়েকটা শেয়ালের ডাক, আর মাঝে মাঝে হাওয়ার দাপটে গাছের ডালের কড়মড় আওয়াজ শোনা যাচ্ছে। সিগারেটে টান দিয়ে দিগন্তের দিকে তাকিয়ে নানা এলোমেলো কথা ভাবতে থাকে রূপম। 7-5 ভাবতে ভাবতে হঠাৎই কাছাকাছি কোথাও শাঁখ বাজানোর একটা শব্দ শুনতে পায়। এত প্রাকৃতিক শব্দের মধ্যে এই শব্দটা আলাদা করে কানে বাজে রূপমের। দুপা হেঁটে শব্দের উৎসটা বুঝতে চায় রূপম। ওই দিকে, ওই ওই জঙ্গলের ভেতর থেকে আসছে। সে কি, জঙ্গলের ভেতরে মানুষ থাকে নাকি? ওখানে আবার কি সন্ধ্যা দিচ্ছে? কোনোদিন তো শুনিনি। নিজের মনেই বিড়বিড় করে রূপম। সিগারেট নিয়ে টর্চ হাতে সেদিকে পা বাড়ায়। এই কয়েকদিনে মোটামুটি জঙ্গলটা বোঝা হয়ে গিয়েছে ওর, তাই ভয়ও খুব একটা পায় না। কয়েক পা জঙ্গলে হেঁটে যাওয়ার পর লক্ষ্য করে
পাশের ভাঙা মন্দিরটা থেকে শাঁখের শব্দটা আসছে। এই মন্দিরটাও দেখেছে, বলতে গেলে প্রায়ই দেখে, কিন্তু এই মন্দিরে কাউকে পুজো করতে প্রথমবার দেখছে। গ্রামের লোকেরা এই মন্দিরের নাম দিয়েছে ভূতের মন্দির। এলাকার লোকের কাছে শোনা ওই মন্দির বহুদিন যাবৎ বিগ্রহহীন হয়ে পড়ে আছে, কেউ ওর আশেপাশে ঘেঁষে না। তাই মন্দিরটা দেখতে হয়েছে ভূতের বাড়ির মতো। সেই কারণেই লোকে বলে ওটা ভূতের মন্দির। আর সেখানেই এই সাঁঝবেলায় কে একটা শাঁখ বাজাচ্ছে, সাহস তো কম না। মন্দিরের দরজার কাছে চলে আসে রূপম। ঠিক মন্দিরের ভেতর থেকেই আসছে শাঁখের শব্দটা। ধীর পায়ে মন্দিরের ভেতরে ঢুকে সে যা দেখে, মাথা ঘুরে যায়। ভেতরে একটা ছোট্ট কালী মূর্তি, আর সেই মূর্তির সামনে বসে অপরূপা এক সুন্দরী যুবতী। এই গ্রামে এমন সুন্দরী রূপম দেখেনি। স্নিগ্ধ চেহারায় আটপৌরে করে পরা লাল ডুরের শাড়ি, ভেজা চুল এলিয়ে পড়েছে পিঠের ওপর। মেয়েটি প্রথমে রূপমকে লক্ষ্য করেনি, তারপর হঠাৎ দেখে তাড়াতাড়ি উঠে মন্দিরের বাইরে যেতে চায়। রূপম মেয়েটিকে থামিয়ে বলে, আচ্ছা এক মিনিট, আপনাকে তুই এলাকায় কখনো দেখিনি? সন্ধেবেলায় জঙ্গলের মধ্যে এভাবে একা একা কেউ আসে নাকি? বাঘে ধরবে তো। মেয়েটি রূপমের দিকে ফিরে এবার করুণ কণ্ঠে বলে, দয়া করে কাউকে বলবেন না আমি এখানে এসেছি, আমার তাহলে খুব বিপদ হয়ে যাবে। বিপদ কেন হবে? আপনি তো চুরি ডাকাতি কিছু করছেন না, আপনি এসেছেন পুজো করতে। মেয়েটি আরো কাতর স্বরে বলে, তা যাই হোক, আপনাকে অনুরোধ করছি, বলবেন না কাউকে দয়া করে, আপনার দুটি পায়ে পড়ি। বলে মেয়েটি শটান রূপমের পা ধরে নেয়। চোটের ওপর থেকে মেয়েটার কয়েকটা আঙুলের ছোঁয়া রূপমের পায়ে লাগে। কি ঠান্ডা হাত! রূপম অস্বস্তি নিয়ে বলে, আরে এ কি করছেন? আরে উঠুন উঠুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে বলবো না, উঠুন উঠুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মেয়েটি যেন একটু ভরসা পায়, উঠে লজ্জায় মাথা নিচু করে থাকে। রূপম বলে, আপনি এখানে রোজ পুজো দিতে আসেন? অন্য কেউ তো আপনাকে যখন তখন দেখে নিতে পারে। আর পুজো করার বিষয়টা লুকিয়ে কেন যেতে হয় তাও তো ঠিক বুঝলাম না। কথাটা শুনে মেয়েটা মন্দিরের ভাঙা জানলাটার পাশে গিয়ে দাঁড়ায়। তারপর উদাসী গলায় বলতে শুরু করে, গ্রামের পূব দিকে চাটুজ্যেদের বাড়ি আছে না, আমি ওই বাড়ির মেয়ে। আসলে আমার গ্রামে ঢোকা মানা, সেই কারণেই এই জঙ্গলের ভিতরে থাকি, আর এই মন্দিরে মাঝে মধ্যে পুজো দিতে আসি। রূপম জিজ্ঞাসু দৃষ্টিতে বলে, কেন গ্রামে ঢোকা নিষেধ কেন আপনার? মেয়েটি কাঁদো কাঁদো মুখে রূপমের দিকে তাকায়, বলে, আপনি সত্যি কাউকে বলে দেবেন না তো? আহা বললাম তো আমি সত্যিই কাউকে বলবো না, আপনি বলুন, নির্ভয় বলুন। মেয়েটি বলতে থাকে, অনেক বছর আগের কথা জানেন, আমার সঙ্গে এই গ্রামের ইসমাইলের একটা সম্পর্ক তৈরি হয়। কেউ জানতো না সে কথা, কিন্তু একদিন তো জানাতেই হবে, তাই না? আমরা ঠিক করি বিয়ে করব, কিন্তু বাড়িতে কথাটা বলতেই সবাই একেবারে রে রে করে ওঠে। ওরা ওরা ইসমাইলকে ধরে নিয়ে প্রচণ্ড মারে, মাথা ফাটিয়ে দেয়। তাও আমরা মেলামেশা ছাড়িনি। তাতেই ওরা আমাদের গ্রাম থেকে বের করে দেয়। এখন ইসমাইল ব্যবসার কাজে বাইরে থাকে, আর আমি জঙ্গলের মধ্যে। নিজের গ্রাম ছেড়ে আমি শহরে যেতে চাইনি ইসমাইলের সঙ্গে। ও এখন মাঝে মধ্যে আসে, থাকে, তারপর আবার শহরে চলে যায়। বাড়ির লোক বা গ্রামের লোকেরা কেউ জানে না যে বিগত 10 বছর ধরে আমি এখানেই আছি। আপনি প্লিজ এগুলো বলবেন না কাউকে। রূপম বলে, কিন্তু এভাবে তো আজীবন আপনি কাটিয়ে দিতে পারবেন না, তাই না? প্রয়োজনে তো আপনাকেও বাইরে যেতে হবে। আমার প্রয়োজন হয় না, যাকে সে কথা বাদ দিন।
আমাকে আমাকে একটা সাহায্য করতে পারেন? কি সাহায্য বলুন? আমি তো বাইরে যেতে পারি না, তাই আমার পক্ষে কাজটা করা অসম্ভব। আমি যখন বাড়ি ছেড়ে এসেছিলাম তখন বাড়ির পূব দিকে পুকুর পাড় ধরে হেঁটে প্রথম যে বড় বটগাছের তলাটা আছে, ওই বটগাছের তলায় বেশ কিছু টাকা আর গয়নাগাটি রেখে এসেছিলাম। আপনি আপনি আমার হয়ে সেগুলো একটু ইসমাইলের কাছে পাঠিয়ে দিতে পারবেন? হ্যাঁ, কেন পারবো না। ওই চ্যাটার্জি বাড়ির পুকুরের পাড়ের বড় বটগাছটা, ওইটা তো? মেয়েটি মাথা নেড়ে বলে। হ্যাঁ, বলছি শুনুন না, রাতের দিকে যাবেন, হ্যাঁ, জিনিসগুলো আনতে। কেউ দেখে ফেললে আবার মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, আমি তো রাতে রাউন্ডে বেরোই মাঝে মাঝে, তখনই না হয়। আপনি ঠিকানাটা লিখে নিন প্লিজ। মেয়েটা সেদিন আর বিশেষ কোনো কথা বলেনি। পরের দিন রাতে টাকা আর গয়না সংগ্রহ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দেয় রূপম। কিন্তু অবাক কাণ্ড, তারপর থেকে সেই মেয়েটিকে আর দেখতে পায়নি। কথা দিয়েছে তাই কাউকে জিজ্ঞাসাও করতে পারেনি। তবে চমকে গিয়েছে 1 সপ্তাহ বাদে। সেদিন কোয়ার্টার থেকে অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল রূপম, আর ঠিক তখনই বাড়িতে এসে উপস্থিত হন এক অচেনা মাঝ বয়সের যুবক। পরিচয় জিজ্ঞাসা করা এসে বলে তার নাম ইসমাইল। ঘরে বসিয়ে বিস্ময়ের ঘোরে রূপম জিজ্ঞাসা করে, আপনি? ইসমাইল বলে, আপনি আমাকে টাকা আর গয়নাগুলো পাঠিয়েছিলেন তো? আমি জানি, আমাকে অতসী এগুলোর কথা বলেছিল, কিন্তু কোথায় রেখে গিয়েছিল সে তো আর আমি জানতাম না। পাওয়ার পর তাই ঠিকানা দেখে আপনার কাছে চলে এলাম। আপনি এগুলো পেলেন কিভাবে, আর জানলেনই বা কি করে যে আমার কাছে পাঠাতে হবে? রূপম বলে, বারে আপনার স্ত্রী আমাকে বললেন যে। হ্যাঁ, আমার স্ত্রী? হ্যাঁ, ওই যে ভাঙা মন্দিরে সেদিন দেখা হলো, উনি তো সব বললেন আমাকে। শেষে আপনাকে এটা পাঠিয়ে দিতে বললেন। ইসমাইল চোখ নামিয়ে কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলেন, ওই মন্দিরের সামনে চ্যাটার্জিদের লোকেরা সেই রাতে গুলি করে আমাকে মারতে চেয়েছিল, কিন্তু গুলিটা আমার গায়ে লাগেনি, লেগেছিল অতসীর কপালে। ও সেদিনই ওখানে মারা যায়। রূপম আর কিছু শুনতে পায় না। মাথাটা ঝিমঝিম করতে থাকে তার, আর কানে বেজে চলে অতসীর একটা কথা। আপনি সত্যি কাউকে বলে দেবেন না তো? আম গাছের গোড়ায় কে যেন লাল রঙের একটা পুঁটলি রেখে গেছে। শনিবারের ভর দুপুরবেলা খোলা চুলে নাড়ু আর বিলুর মা পুটলিখানায় হাত দিতেই তার ঝগড়ুটে শাশুড়ি মিনতি হেই হেই করে উঠল। মিনতি বলল, বলে যা, দুটো বাচ্চার মা হয়ে গেল আর আচার নিয়েও কিছুই জানে না গো বউ। কার না কার পুঁটলি কি না কি আছে, তুমি ফট করে হাত দিয়ে দিলে। সংসারে একটা লক্ষ্মী অলক্ষ্মীর ব্যাপার নেই গো, যত সব অলক্ষণে কারবার। যাও যাও, পুকুর থেকে একটা ডুব মেরে আসোগে যাও। ওই কাপড় জামা আবার বাড়ির ভেতরে ঢুকনে যেন। উফ, কি যে করি না। শাশুড়ির মুখ ঝামটায় নাড়ু আর বিলুর মা বিনির পান পাতার মতো নরম মুখখানা রাগে কালো হাঁড়ির মতো হয়ে গেল। এই কিছুক্ষণ আগেই ছোট ছেলেটাকে স্নান করিয়ে এক গামলা কাপড় জামা কেচে গায়ে মাথায় সার্ফ ঘষে পুকুরের বরফ শীতল জলে ডুব দিয়ে এসে শীতের মিষ্টি রোদটায় চুল শুকোচ্ছিল সে। হঠাৎ চোখ যায় উঠোনের কোণায় বেড়ার গায়ের আম গাছটার নিচে কেউ একজন ঝকঝকে লাল কাপড়ে মোড়া একটা ছোট্ট পুঁটুলি ফেলে গেছে। বিনির মনে হয়েছিল সামনের সপ্তাহে ঘোষেদের মেয়েটার বিয়ে,
আজকাল প্রায় দিনই এই পথ দিয়েই ওরা বিয়ের কেনাকাটা করতে সদরে যাচ্ছে। যাতায়াতের পথে রাতের বেলা তাদেরই গয়না ভরা পুঁটলিটা হয়তো পড়ে গিয়েছে কোনোভাবে। কিন্তু শাশুড়ি মায়ের জন্য সে কৌতূহলের উত্তর আর পাওয়া হলো না বিনির। সেই ভরা শীতে আবার চলল নয়নজলির পুকুরে ডুব দিতে। বিনি দ্বিতীয়বার যখন স্নান সেরে ভিজে কাপড়ে বাড়ির উঠোনে এসে দাঁড়ালো, ততক্ষণে বিপদ যা ঘটার তা ঘটেছে। সে যখন পুকুর ফেরত নাইতে গিয়েছিল, তখন তার 11 বছরের বড় ছেলেটা নাড়ু ঠাম্মার নজর এড়িয়ে মায়ের অসমাপ্ত কাজটা সম্পূর্ণ করেছে। নাড়ু সেই লাল পোঁটলা খুলে তার ভিতরে লম্বা লাল মেহেন্দি করা কাটা চুলের একটা গোছা আবিষ্কার করেছে। তাই এবার শুধু তার শাশুড়ি আর নয়, সাথে বিনির বর লালুও বড় ছেলেটাকে এই মারে তো সেই মারে। দূরে বিনির 8 বছরের ছোট ছেলে বিলু মাটির দাওয়ায় বসে বসে সেই দৃশ্যখানা দেখছে আর খিলখিল করে হেসে চলেছে। এর মধ্যে গ্রামের লোকজনও বেশ কিছু জড়ো হয়েছে সেখানে। কিছুক্ষণের মধ্যেই এক একজনের এক এক রকম আশঙ্কা, এবং এই হঠাৎ ঘটা বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য হাজার রকমের বিধান আর উপদেশের বন্যা বইতে লাগলো চারদিকে। তবে আশেপাশের 4-5 গ্রামের ভিতর লম্বা লাল চুলের মেহেন্দি করা কেউ আছে বলে তো কারোর মনে পড়ল না। কিন্তু টুকটাক যে হয়েছে, কেউ যে লালুদের ক্ষতি করতে চায়, সেটা সবাই এক বাক্যে স্বীকার করে নিল। বিনি বড় ছেলেটাকে নিয়ে নয়নজলির পুকুরে আবার 7টা ডুব দিয়ে এলো। কিন্তু জল থেকে ওঠার পর এবার সে বুঝতে পারল, তার সাথে সাথে ভিটে বাড়ির মধ্যে একটা অদৃশ্য কারুর ছায়া এসে ঢুকেছে। অন্যদিকে লালু সেই লাল পোঁটলাখানা তাদের বাড়ির পিছনের জঙ্গলে নিয়ে গিয়ে তার উপরে কেরোসিন তেল ঢেলে দিয়ে তাতে আগুন ধরিয়ে দিল। এরপর গোটা 3টে দিন বেশ নির্ঝঞ্ঝাটেই কাটল। শুধু বিনির মনে হতে লাগলো তারা উঠছে, বসছে, খাচ্ছে, ঘুমোচ্ছে কিংবা পুকুরে নাইতে যাচ্ছে, আর সঙ্গে সঙ্গে ছায়ার মতো কেউ তাদের পিছন পিছন চলেছে। সর্বক্ষণ এক জোড়া অদৃশ্য চোখ তাদের সংসারের ওপর ট্যাপ ট্যাপ করে যেন চেয়ে আছে। বিনি লক্ষ্য করল সবকিছু ঠিকই আছে, কিন্তু এই ঘটনাটার পর থেকে তার ঝগড়ুটে শাশুড়ি মা কেবল হঠাৎ কেমন যেন চুপ মেরে গিয়েছে। বিনির বুকটা ঢিপ ঢিপ করতে লাগল। এই বুঝি কোনো অমঙ্গল ঘটল তার সংসারে। ঘটল অমঙ্গল ঘটল 3 দিনের মাথায়। ঘোষেদের মেয়ের বিয়ে বাড়ি থেকে খেয়ে নিজেদের বাড়ি ফেরার পর বিয়ে বাড়ি থেকে বিনির শাশুড়ি তার 2 নাতিকে নিয়ে বেশ খানিকটা আগে আগেই বাড়ি ফিরে এসেছিল। একটু রাত করেই বিনি আর লালু যখন বাড়ি ফিরল, তখন তারা দেখল পুরো বাড়িটা কেমন যেন একটা অন্ধকার, একদম ফাঁকা, কোথাও কেউ নেই। হাজার ডাকাডাকি করেও কারোর কোনো সাড়া পাওয়া গেল না। সারা গ্রামের লোক ধীরে ধীরে জড়ো হতে লাগলো লালুর বাড়ির সামনে। দূরে বিয়ে বাড়ির জেনারেটরের আওয়াজ আর করুণ সানাইয়ের শব্দ ততক্ষণে থেমে গিয়েছে। চাঁদনি রাতের পেট চিরে গ্রামের ছেলে বউরা সব বড় বড় 8 ব্যাটারি টর্চ, কেউ হ্যারিকেন, কেউ কেউ আবার মোবাইলের আলো জেলে নাড়ু, বিলু আর মিনতি দিদার নাম ধরে ডাকতে ডাকতে ছড়িয়ে পড়ল লালুর বাড়ির আশপাশটায়। অনেক খোঁজাখুঁজির পর বিনিদের বাড়ির পিছনের জঙ্গলের কাছে এসে শোনা গেল
ভিতরে একটা বাচ্চার খিলখিল হাসির শব্দ ভেসে আসছে। তারপর সবাই মিলে আলো হাতে জঙ্গলের ভিতরে ঢুকে যা দেখল, তাতে সবার বুকের ভিতর হিম হয়ে গেল। তারা দেখল যেখানটায় লালু 3 দিন আগে সেই লাল পুঁটলিখানায় কেরোসিন ঢেলে আগুন জ্বেলে দিয়েছিল, ঠিক তার উপরে একটা বিরাট লম্বা অশ্বত্থ গাছের ডাল থেকে বিনির শাশুড়ি মিনতি গলায় দড়ি দিয়ে ঝুলছে এবং তার নিচে নাড়ু অজ্ঞান হয়ে পড়ে আছে। আর বিলু খিলখিল করে হাসতে হাসতে নাড়ুকে ঘিরে এক অদৃশ্য কারোর সঙ্গে ধরাধরি খেলছে। গ্রামবাসীরা আলো নিয়ে তাদের আরও কাছাকাছি যেতেই বিলুও নাড়ুর মতো অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। এরপর অনেকবারই গ্রামের অনেকে 2 ভাইয়ের কাছে জানতে চেয়েছে সেদিন রাতে বিয়ে বাড়ি থেকে ফেরার পর ঠিক কি ঘটেছিল। তারা প্রতিবারই একই কথা বলেছে দুজনে। সেদিন রাতে বিয়ে বাড়ি থেকে ফিরে তারা দেখে যে তাদের দাওয়ায় একজন বয়স্কা মহিলার মতন কেউ বসে রয়েছে। বুড়িটা এতটাই লম্বা যেন বসে বসেই তার মাথাটা দাওয়ার ছাদ ছুঁয়ে ফেলবে, আর তার মাথা ভর্তি লাল মেহেন্দি করা এক রাশ চুল হাওয়ায় এলোমেলো উড়ে চলেছে। বুড়িটাকে দেখে তাদের ঠাম্মা নাকি বড় ঠান্ডা গলায় বলে ওঠে, এই সেই ছেলেবেলার মতো ধরাধরি খেলবি সই, এই সই সেই ছেলেবেলার মতো ধরাধরি খেলবি। এর পরের ঘটনা নাড়ু বা বিলুর কিছুই আর মনে নেই। শুধু বিনি মনে মনে ভাবতে থাকে যত দিন যাবে সেও ধীরে ধীরে একদিন তার এই ঝগড়ুটে শাশুড়ির মতো এই অভাবের সংসারে একা এবং বাড়তি হয়ে উঠবে। কিন্তু তখন কি তার কোনো সই আসবে এই ক্লান্তিকর একঘেয়ে সংসারের জাঁতাকল থেকে তাকে মুক্তি দিতে? গ্রামেগঞ্জে ছড়িয়ে থাকা আশ্চর্য ঘটনার প্রতি সুবীরেশের বিশেষ আগ্রহ। সে রিপোর্টার। খুঁজে খুঁজে নানান অতিলৌকিক ঘটনা খুঁজে বের করা এবং সেই ঘটনার শেষ পর্যন্ত পৌঁছনোই তার নেশা। সেই সুবীরেশই দক্ষিণ 24 পরগনার শালিকচরের একটি ঘটনার খবর পেল। সেখানে নাকি একটি বাচ্চা ছেলে বলে দিতে পারে গ্রামের পার্শ্ববর্তী শ্মশানে কার দেহ আসবে। মানে মৃত্যুর আগাম সংবাদ সে পায়। নিশ্চয়ই কোনো ফেরেববাজি চলছে শালিকচরে। খবরটা পেয়ে নিজের মনেই বলে উঠল সুবীরেশ। অফিসের সঙ্গে কথা বলে নিয়ে সে ঠিক করে শালিকচরে যাবে। সেখানে গিয়ে দেখবে আসল ঘটনা কি ঘটছে সেই গ্রামে। গ্রামে শীতের কামড় শহরের চেয়ে অনেক গুণ বেশি। ডিসেম্বরের সকালে তাই শালিকচর পৌঁছে প্রথমেই শীতে খুব কাবু হয়ে পড়ল সুবীরেশ। উত্তরে বিঘের পর বিঘে ধানি জমি, আর দিগন্তে ধোঁয়া ধোঁয়া কুয়াশা। সকাল 10টাতেও মনে হয় যেন মধ্যরাতের ঠান্ডা। সুবীরেশ এসেছে স্থানীয় অধীর বিশ্বাসের কানেকশনে। অধীরের বাড়িতেই তার থাকার ব্যবস্থা হয়েছে। গ্রামের পশ্চিম প্রান্তে অধীরের বাড়ি। গ্রাম্য দারিদ্র্যের চিহ্ন বাড়ির সর্বত্র। টালির বাড়ির ইতিউতি ছড়িয়ে আছে খড়, বাইরের দিকে ভাঙা বেড়ার পাঁচিল, আর তার সঙ্গে ততোধিক ভাঙা দরজা। গ্রামে ইলেকট্রিকের বাতি জ্বলে না। রাত হলে সম্বল হ্যারিকেনের আলো। অধীরের বাড়ির দাওয়ায় বসে বসে বেশ রেলা নিয়ে জিজ্ঞেস করল সুবীরেশ, কেসটা কি কাকা? অধীর জবাব দেয়, কেসটা সিরিয়াস। তোমরা বিশ্বাস করতে চাও না, কিন্তু সত্যি বলছি, আশেপাশের বেশ কয়েকটা গ্রামের লোকও এখন বিশ্বাস করতে শুরু করেছে। ছেলেটা সত্যিই মৃত্যুর আগাম খবর পায়। সুবীরেশ বলে ওঠে, যত ধান্দাবাজি,
আচ্ছা, কেউ কোনোদিন মৃত্যুর খবর আলাদা করে বলতে পারে? ভগবান নাকি? অধীর বলে, বিশ্বাস না হয় চলো, নিজের চোখেই দেখে আসবে, চলো। অদিতদা। কথাটা বলতে না বলতেই দেখা যায় একটা ছোকরা গোছের ছেলে দূর থেকে অধীরকে ডাকতে ডাকতে দৌড়ে আসছে। অধীর বলে ওঠে, কি হলো আবার? অদিতদা, আবার বীরেশ্বরের ছেলেটা বলছে নাকি আজকে গিরিধারীর জ্যাঠতো স্ত্রী মারা যাবে। অধীর বলে, ওই দেখো। সুবীরেশ ভাবে, যাক, হাতে কলমে প্রমাণ পাওয়া যাবে এবার। অধীর এক ঝটকায় সুবীরেশকে বলে, চলো চলো, নিজের চোখেই দেখবে সব, চলো। অধীর গ্রামের মোড়ল গোছের একটি লোক। শহরের সঙ্গে যোগাযোগ আছে বলে তাকে মান্যি করে চলে সবাই। সুবীরেশকে নিয়ে অধীর সাইকেলে করে রওনা দিল বীরেশ্বরদের বাড়ির দিকে। পথেই গিরিধারীর ঘর। সেখানে কি কাণ্ড ঘটছে এই খবর পাওয়ার পর সেটাও দেখে নেওয়া যাবে এই ফাঁকে। গিরিধারীর বাড়ির সামনে আশপাশের বাড়িঘরের মেয়ে বউদের ভিড়। গিরিধারীর ছেলে বউ এখন থেকেই কান্না ধরেছে। ছেলেটা যত বোঝাচ্ছে এসব বুঝলো কি, মায়ের কিচ্ছু হবে না, কিন্তু কে শোনে কার কথা। সুবীরেশ বীরেশ্বরের বাড়ি গিয়ে দেখে একটা 14-15 বছরের ছেলে বাড়ির বাইরের দিকের ঘরের জানলার পাশে উদাস মনে বসে আছে। আর বাড়ির দাওয়ায় সম্ভবত তার মা বাবা মাথায় হাত দিয়ে বসে আছে আশঙ্কিত চোখে। আর তাদের ঘিরে জনা দশেক লোক নানাবিধ কথা বলে চলেছে। অধীর সুবীরেশকে চোখের ইশারায় বোঝায় কোনো প্রশ্ন থাকলে সে করতে পারে। সুবীরেশ এগিয়ে গিয়ে বীরেশ্বরকে জিজ্ঞেস করে, নমস্কার বীরেশ্বরবাবু, আমি কলকাতা থেকে আসছি, রিপোর্টার। এই দেখুন আমার কার্ড। বলছি, ওইটা আপনার ছেলে তাই না? বীরেশ্বর মাথা নাড়ায়। সুবীরেশ একটা ছবি তুলে নিয়ে প্রশ্ন চালিয়ে যায়, আচ্ছা বিষয়টা একটু বলুন তো। ভাঙা গলায় বীরেশ্বর বলতে থাকে, কি আর বলবো বাবু, ছেলেটা রোজ বিকেলে খেলতে যেত। কোথায় যেত তা তো জানি না। এই কয়েকদিন ধরে মাঝে মাঝে বাড়ি ফিরে রাতের দিকে বলতো, আজ এ মরবে, কাল ও মরবে। আমরা প্রথমে ছেলে মানুষই খেয়াল ভেবে পাত্তা দিইনি। শেষে গত সপ্তাহে হঠাৎ একদিন বলল, পাশের বাড়ির নবীনের বুড়ো ঠাকুরদা নাকি কালকে মরবে। আমরা তো চমকে গেলাম কথাটা শুনে। দিব্যি হেঁটে চলে বেড়ানো মানুষটা মরবে কি করে? বলে ওকে বকাঝকা করি, ওর মা ওকে মারধরও দেয়। কিন্তু কি ভয়ানক কাণ্ড, পরের দিন বারবেলায় ঠিক নবীনের ঠাকুরদাদা মরল। মাথা ঘুরে পড়ল একবার, আর উঠলই না। সেই থেকে বড্ড ভয় ধরে গেল মনে। শেষে গ্রামের লোক একদিন ওই ছেলের পিছু নিল, সে কোথায় খেলতে যায় তা দেখতে। তো ওরাই বলল, ও পূব পাড়ার মাঠে নয়, এ ছেলে খেলার নাম করে যেত ওই শালিকচরের শ্মশানে। আর গ্রামের লোক নাকি স্পষ্ট দেখতে পেয়েছে ছেলেটা গাছের ডালে বসে কাঁধের সঙ্গে যেন কথা বলছে। ভয় তো গাঁয়ের লোকের আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। গ্রামের লোকেরা শেষে নিদান দিয়েছে ওকে ঘরবন্দি করে রাখতে। আজকে সকালে ও আবার বলেছে ওই গিরিধারী জ্যাঠার বউটা মরবে। আচ্ছা কি করি বলুন তো এই ছেলেকে নিয়ে? নিজের ছেলেকে তো আর মেরে ফেলতে পারি নে, তাই আটকে রেখেছি ঘরের ভেতর। কথাটা বলার সঙ্গে সঙ্গে বীরেশ্বরের বউটাও হু হু করে কেঁদে উঠল। ছেলেটার দিকে তাকায় সুবীরেশ। সত্যি কি অদ্ভুত চাহনি, চোখে অপার শূন্যতা। কি ভাবেও কে জানে। সুবীরেশ একটু বাড়তি দায়িত্ব নিয়ে এবার বলে, ঠিক আছে, ওকে কিন্তু এভাবে আটকে রাখাটা বেআইনি। দরকার হলে পুলিশের সাহায্য নিন, প্রশাসনকে জানান, কিন্তু এভাবে ওকে আটকে রাখতে পারেন না আপনারা। এবার কেঁদে ফেলে বীরেশ্বর, বলে, বাবু
আটকে না রাখলে গ্রামের লোক ওকে পিটিয়ে মেরে ফেলবে গো। আমার ছেলেটাকে পিটিয়ে মেরে ফেলবে। সুবীরেশ কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। অধীর ইঙ্গিতে বলে, আর এখানে নয়, এবার বাড়ির দিকে রওনা দেওয়া উচিত। সেদিন রাতেই হঠাৎ একটা খবরে ধড়ফড় করে উঠে পড়ে অধীর আর সুবীরেশ। তখন ঘড়ির কাঁটা 12টা পেরিয়ে গিয়েছে। সেই ছোকরাই খবর আনে বাড়ি থেকে নাকি পালিয়েছে বীরেশ্বরের ছেলেটা। সে কি, কোথায় গেল? প্রশ্ন করে অধীর। সে ছোকরা বলে, কেউ জানে না অদিতদা, হয়তো শ্মশানের দিকে গেছে, কিন্তু প্রাণের ভয় কেউ ওকে খুঁজতেই যেতে চাইছে না। সুবীরেশ বলে, মার দিয়া কেল্লা, চলো অধীর। অধীর লাফ দিয়ে ওঠে। আরে পাগল নাকি, এখন শ্মশানে, তা ওই খুনে ছেলের সঙ্গে? মাথা কথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? সুবীরেশ ততক্ষণে শার্ট আর সোয়েটার গলাতে শুরু করেছে। তাড়াহুড়ো করে টর্চ নিতে নিতে সে বলে, ঠিক আছে বেশ, তাহলে আমি একাই যাব না? কোন দিক দিয়ে যেতে হবে? বাকি দুজন সুবীরেশের সাহস দেখে একেবারে তাজ্জব বনে যায়। কি রে লোকটা, প্রাণের মায়া নেই? অধীর বলে, না না, আমি তোমাকে যেতে দিতে পারবো না। সুবীরেশ বলে, দেখ তোমাদের এই গেঁয়ো ভূতের ভয় তোমাদের কাছেই রাখো তো, আমি যাচ্ছি। ওই ছেলে, কোন দিকে রে শ্মশান? ছেলেটা অবাক চোখে আঙুল তুলে পূর্ব দিকে ইঙ্গিত করে, বলে, ওই তো সোজা ওই দিকে। একটা লাফ দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে যেতে সুবীরেশ চেঁচিয়ে বলে, টাটা। মধ্যরাতে গ্রামের চেহারাটা বিকট। ভূতপ্রেত থাক বা না থাক, এত রাতে অন্ধকার আর চাঁদের আলো মিলিয়ে সবকিছুকেই যেন ভুতুড়ে মনে হয়। প্রায় আধ ঘন্টা হেঁটে গ্রামের বসতি ছেড়ে একটা খোলা মাঠের কাছে এসে পড়ে সুবীরেশ। দূরে একটা বড় খালের মতো জলপথ, তাতে চাঁদের আলো চিকচিক করছে। তার পাশেই সম্ভবত শ্মশান, কারণ কেমন একটা গন্ধ বেশ কিছুটা দূর থেকেই পাওয়া যাচ্ছে। সুবীরেশ একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে ক্রমেই এগিয়ে গেল শ্মশানের দিকে। ঠিকই, একবারে চিনে ঠিকই এসেছে। এদিক ওদিক পোড়া কাঠ, মালসা, ঝলসে যাওয়া পাটকাঠি, 2-3টে ভাঙা মড়ার খাট পড়ে আছে, কিন্তু আজ কোনো মড়া পড়ছে না। ধীরে ধীরে শ্মশানের ভেতরে এগোতে এগোতে সুবীরেশ শুনতে পায় কারা যেন হাসছে আর কথা বলছে। সেটা লক্ষ্য করেই সে বেশ কিছুটা এগিয়ে যায়। ক্রমে স্পষ্ট হচ্ছে শব্দটা, আরো কাছে আসছে। শেষমেশ শব্দটা ফলো করতে করতে সুবীরেশ গিয়ে পৌঁছয় শ্মশানের বুড়ো বটগাছটার তলায়। ওই তো বীরেশ্বরের ছেলে, কার সঙ্গে কথা বলছে ওখানে? পাগল নাকি ছেলেটা? টর্চের আলো ফেলে ক্রমে ওই শ্মশানের অপার অলৌকিকতার সমুদ্রে ভাসতে ভাসতে সুবীরেশ এগিয়ে যায় ছেলেটির দিকে। এগিয়ে গিয়ে ডাক দেয়, ওই ছেলে, কি করছিস এখানে এত রাতে? ছেলেটা এক ঝটকায় ঘুরে তাকায়। ও মাগো বলে চেঁচিয়ে ওঠে সুবীরেশ। কি বিভৎস চেহারা এই বাচ্চাটার! সারা গায়ে যেন চাকা চাকা ফোসকা পড়ে গিয়েছে, চামড়া কুঁচকে গিয়েছে, আর চোখ দিয়ে কান্নার মতো বেরিয়ে আসছে রক্ত। দানব নাকি নাকি রাক্ষস কোনো একটা? ছেলেটা সুবীরেশের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। সকালের সেই উদাস শূন্য নিরুত্তাপ দৃষ্টি এখন আর নেই। মনে হচ্ছে ছেলেটা খুশি, ভীষণ খুশি। ছিটকে পড়া সুবীরেশের দিকে এবার এগিয়ে আসে ছেলেটা আর বলে, আসবে আমার সঙ্গে? ওই দেখো, ওখানে আমার বন্ধুরা বসে আছে, এসো না, আমরা সবাই মিলে গল্প করি। আঙুল তুলে গাছের ডালের দিকে দেখায় ছেলেটা, বলেই সুবীরেশের হাতটা ধরে। কি প্রচন্ড শক্তি সেই হাতে, ভয়ানক।
যেন 1000 হাতির শক্তি। ওই ছেলেটার বরফের মতো ঠান্ডা হাতের স্পর্শে সুবীরেশের চৈতন্য ক্রমে হারিয়ে যেতে থাকে। ক্রমে চোখ দুটো যেন বুজে আসে, সবটা ধীরে ধীরে ঝাপসা হয়ে আসে। হাতের টর্চটা এলিয়ে পড়ে মাটিতে। কয়েক মুহূর্তেই সুবীরেশ অজ্ঞান হয়ে যায়। পরের দিন যখন সুবীরেশের জ্ঞান আসে, তখন সে অধীরের বাড়ির দাওয়ায়। মাথার কাছে অধীরের বউ, গ্রামের আরও গণ্যমান্য কয়েকজন দাঁড়িয়ে ডাক্তারও। জ্ঞান এসেছে দেখে ডাক্তার বলে, এই তো আর চিন্তা নেই, জ্ঞান এসে গিয়েছে। বললাম না, ট্রমা মশাই, ট্রমা। মারাত্মক শক পেয়েছিলেন হয়তো, তাই এই কাণ্ড। যাক, এবার আমি যাই। ডাক্তার আর গ্রামের বাকিরা চলে গেলে অধীর ধীর কণ্ঠে বলে, সবকিছু বিশ্বাস করো না। বীরেশ্বরের ছেলেটাকে আর পাওয়া যাচ্ছে না। তোমাকে শ্মশানে আনতে গিয়ে শুধু একটা লেখা পেয়েছি আমরা, রক্ত দিয়ে লেখা। সেখানে লেখা ছিল, আমি আমার বন্ধুদের সঙ্গে চললাম, তোমরা আর আমায় খুঁজো না। সুবীরেশের শিরদাঁড়া দিয়ে আবারও একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। পার্ক স্ট্রিটের ঝলমলে রাত, 9টা বেজে গিয়েছে। পার্ক হোটেলের বাইরের রাস্তায় গাড়িটা দাঁড় করিয়ে সিগারেটের শুক টান দিচ্ছিল ড্রাইভার বিমল। পার্ক স্ট্রিটে রাতের দিকে বেশ ভালো ভাড়া পাওয়া যায়। একা কিংবা গ্রুপে নেশারুর দল রেস্তোরাঁ থেকে বেরোয়, বাড়ি ফেরার তাড়াও থাকে, তাই ভাড়া বেশি চাইলেও বিশেষ আপত্তি করে না তারা। আর এখানেই ব্যবসাটা ভালো হয়। মালদার পার্টি ধরতে পারলে দিনের খাটাখাটনি পুষিয়ে যায় একটা ভাড়াতেই। এসব ভাবতে ভাবতে সিগারেট খেতে খেতে গাড়ির বাইরেটা মুছতে থাকে বিমল। 40-এর কোঠায় এসেও শরীরে তার তেমন বয়সের ছাপ পড়েনি। সারাদিন রোজগারের নেশা তাই এখনো দাপিয়ে বেড়ায় মাথায়। হাঁপিয়ে ওঠা ওর ধাতে নেই। তবে চঞ্চল কলকাতা শহরের রাস্তা, পার্ক স্ট্রিটের ঝলমলে আলো, বড়লোকিয়া রেস্তোরাঁর চাইনিজ, মোগলাই আর মদের গন্ধ জানে না বিমলের এই আপাত দরিদ্র হাসিমুখ চেহারার পেছনে আছে একটা পাশবিক মানুষ। 9:30 বাজতেই ধীরে ধীরে রেস্তোরাঁগুলো থেকে লোক বার হতে শুরু করে। গাড়িটা নিয়ে একটু এগিয়ে অ্যালেন পার্কের মুখে বাঁদিক করে রাখে বিমল। হঠাৎ পেছন থেকে একটা ডাক শুনতে পায়, মেইলি গলায়। মেয়েটি বলে, দাদা যাবেন? ঘুরে তাকায় বিমল। হাঁটু পর্যন্ত পোশাক, গায়ের রং দুধে আলতা, অসম্ভব লাস্যময় চেহারা। মেয়েটিকে দেখে বিমলের পশুটা কেমন যেন ছটফটিয়ে ওঠে। বিমল বলে, কোথায় যাবেন? মেয়েটি বলে, বাসন্তী হাইওয়ের ওপর ওই যে লাইন দিয়ে হোটেলগুলো আছে ওইখানে। হোটেলের নাম? মেয়েটি ফোন দেখে বলে, বনলতা। নামটা শুনে হঠাৎ কিছু যেন মনে পড়ে বিমলের। মাস 6 আগে একবার বাসন্তী হাইওয়ের দিকে গিয়েছিল সে গাড়ি নিয়ে। সেই রাতে এমনই একটা মেয়ে উঠেছিল ওর গাড়িতে। মেয়েটার মুখটা মনে নেই, মাস্ক ছিল, শরীরটা এমনই। সেদিন রাতের ঘটনাটা মনে পড়তেই মনে মনে চনমনে হয়ে ওঠে বিমল। মেয়েটার গয়নাগাটি টাকা পয়সা তো আদায় করেছিলই, ইচ্ছে মতো জোর করে শারীরিক চাহিদাটাও পূরণ করে নিয়েছিল নিজের। সেই কথাটা মনে পড়তেই বিমলের এই নিষ্পাপ মুখের পেছনের পশুটা মাথা চাড়া দিয়ে ওঠে। আজও কি তেমন একটা কিছু হতে পারে? না না, বারবার এসব ঠিক না। পুলিশের ঝামেলায় জড়ালে ফাঁসি হয়ে যাবে।
এক মুহূর্ত এসব ভেবে তারপর বলে, যাব কিন্তু মিটারে যাব না, 1000 টাকা। মেয়েটি মরিয়া হয়েই বলে, আচ্ছা তাই দেব, কোথাও ক্যাব বুকিং নিচ্ছে না, নিলেও অত দূরে কেউ যেতে চাইছে না, আমি দেব, 1000 টাকাই দেব। রাজি হয়ে যায় বিমল। সে জানে তার উদ্দেশ্য তো অন্য। সায়েন্স সিটির পাশ দিয়ে গাড়িটা শুনশান বাসন্তী হাইওয়ে দিয়ে গতি নেয়। বিমল কথা শুরু করে, ম্যাডামের বাড়ি কোথায়? মেয়েটা বলে, যেখানে যাচ্ছি ওটাই তো আমার বাড়ি। বললেন যে হোটেল? আমি তো ওখানেই থাকি, আমার যে আর কোথাও আর যাবার নেই। কেমন যেন কথা বলে মেয়েটা। এ আবার কি কথা? এখনো ঘন্টাখানেক যেতে হবে। বিমলের ইচ্ছা করে গাড়ির কাঁচ আটকে মেয়েটার থেকে নিজের সমস্ত চাহিদা পূরণ করে নিতে। ক্রমে চেহারার অন্দরে থাকা শয়তানটা যেন বারবার মাথা চাড়া দিয়ে উঠতে চায়। নিজেকে সম্বরণ করে বিমল। কি দরকার আর ঝামেলায় জড়িয়ে থাক, 1000 টাকা অনেক। বেশ কিছুটা রাস্তা গাড়ি চালাতে চালাতেই চোখে হালকা ঘুম জড়িয়ে আসে বিমলের। মেয়েটা সেটা লক্ষ্য করে, বলে, আপনার অসুবিধে হলে একবার চোখে মুখে জল দিয়ে আসতে পারেন। জায়গাটা বড্ডই শুনশান। কিছুটা দূরে একটা চায়ের দোকান। তবু হাইওয়ের ধারে গাড়ি দাঁড় করায় বিমল। চোখে মুখে জল দিতে হবে, কিন্তু সঙ্গে তো কিছু নেই। দূরে একটা টিউবওয়েল লক্ষ্য করে। এগিয়ে গিয়ে ভালো করে চোখে মুখে জল দেয়। জলের বোতলটাও ভরে নেয়। ফিরে আসে গাড়ির দিকে। ভেতরে ঢুকে বসে সিট বেল্টটা লাগাতে লাগাতে বলে, সরি ম্যাডাম, একটু। বলতে বলতে মিররে তাকায়। ওমা, পেছনের সিটে তো কেউ নেই। কি গেল কোথায়? এই তো মেয়েটা এখানে বসেই ফোন ঘাঁটছিল। জানলা দিয়ে বাইরে দেখে বিমল। গাড়ির ত্রিসীমানায় কেউ নেই। উবে গেল নাকি নাকি ধাপ্পা দিয়ে কেটে পড়ল? এতটা রাস্তা এসে ভাড়া না দিয়ে পালালো? তাহলে মেয়ে মানুষের জাতি এমন। ভালো মনে নিয়ে এলাম, তারপর। বলতে বলতে গাড়ির দরজা খুলে হন্তদন্ত হয়ে সামনের চায়ের দোকানের দিকে এগিয়ে যায় বিমল। দোকানে গিয়ে জিজ্ঞাসা করে, দাদা, একটা মেয়েকে এদিকে হেঁটে যেতে দেখেছেন? ওই ওই গাড়ির দিক থেকে। দোকানের লোকটা বলে, কই না তো। তাহলে কি ওই দিকে পালালো মেয়েটা? কত দূর যাবে আর এই সময়? উল্টো দিকে গতি বাড়িয়ে হাঁটা দেয় বিমল। কয়েকশো মিটারের মধ্যেই রাস্তার পাশে একটি ভগ্নপ্রায় পুলিশ চৌকি। গাড়ি চালিয়ে গেলে সেটা নজরেও পড়ে না। ভেতরে টিমটিমে একটা আলো জ্বলছে, আর সেই আলোয় একটা লোক বসে বসে ঝিমোচ্ছে। এগিয়ে গিয়ে গলা তুলেই বিমল জিজ্ঞাসা করে, স্যার, এদিকে একটা মেয়েকে যেতে দেখেছেন? ও স্যার, স্যার। লোকটা ধরফর করে উঠে বসে, সামলে নিয়ে বলে, হ্যাঁ, কি কি কে কে কি মেয়ে কোথায়? কি কে কে মেয়ে? কার মেয়ে? হ্যাঁ? সতর্ক হয়ে যায় বিমল। 1 মাস আগের কথাটা মনে পড়তেই নিজেকে সামলে নেয়। বিমল কথা ঘোরানোর জন্য বলে, আপনি আর কি করে দেখবেন, অবশ্য আপনি তো ঘুমোচ্ছিলেন। পুলিশটি উত্তর দেয়, আরে সেই জন্যই তো জিজ্ঞাসা করছি। সেই রেপ আর ডাকাতির ঘটনাটার পর থেকে এই নিয়ে বেশ কয়েকবার এখানে মাঝরাতে এই এক ঘটনা। বিমল বোঝে তার কীর্তির কথাই হচ্ছে, কিন্তু সে তো 6 মাস আগের ঘটনা। বেশ কয়েকদিন ধরে তাহলে কি ঘটছে? বিমল বলে, কি 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 ঘটনা? লোকটা বলে, আর বলবেন না দাদা, যবে থেকে এখানে পোস্টিং হয়েছে মাঝে মাঝেই রাত 12:30 নাগাদ, মানে এই টাইমে এখানে ট্যাক্সি দাঁড় করিয়ে আমার কাছে ড্রাইভারের একটা মেয়ের খোঁজ করতে আসে। আপনাকে নিয়ে জনা 10 লোকই একই প্রশ্ন করলো। সবাই বলে পার্ক স্ট্রিট থেকে নাকি একটা মেয়ে উঠেছিল ট্যাক্সিতে, সে এখানে এসে হঠাৎ উধাও হয়ে গিয়েছে। বিমলের এবার একটু একটু ভয় করতে শুরু করে। লোকটা জিজ্ঞাসা করে,
আচ্ছা, কেমন দেখতে ছিল বলুন তো মেয়েটাকে? বিমল আমতা আমতা করে। দেখতে তো মানে ভালোই। ভালো মানে কি, ফর্সা তাই তো? দুধে আলতা গায়ের রং, গায়ে ছোট জামা, হাতে দামি মোবাইল, বনলতা রিসর্টে নামবে, এই তো? বিমল এবার ভীষণ ঘাবড়ে গিয়ে বলে, হ্যাঁ 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 তাই। আপনি কি, আমার কি মনে হয় জানেন তো, এ বোধহয় ওই মেয়েটার আত্মা। সেদিন রাতে ওকে তো এখান থেকে 2-3 কিলোমিটার দূরে ফেলে রেখে গিয়েছিল লোকগুলো। কোনো মতে হেঁটে হেঁটে এই পর্যন্ত এসেছিল মেয়েটা, তারপর অজ্ঞান হয়ে যায় রাস্তার মাঝে। হাইওয়ে দিয়ে রাতে কি জোরে জোরে গাড়ি যায় দেখেছেন তো? কোনো একটা গাড়ি দেখতে না পেয়ে, কি ভয়ানক কাণ্ড। সেই থেকেই তো এই ভাঙা পুলিশ চৌকিতে পুলিশ দেয়। আমার পোড়া কপাল, সেই থেকে আমার এখানে ডিউটি। যাকে বাড়ি চলে যান, ও অতৃপ্ত আত্মা, ও কিছু করবে না। আমার মনে হয় ওই আত্মা সেদিনের সেই পাষণ্ড ট্যাক্সি ড্রাইভারটাকে খুঁজছে, পেলেই ঘাড় মটকাবে। বলে হেসে ওঠে লোকটা। বিমল ভেতরে ভেতরে থর থর করে কাঁপতে থাকে। মাথায় জমে বিন্দু বিন্দু ঘাম। ঘটনাটা বানানো হতেই পারে, কিন্তু এই মুহূর্তে এই গা ছমছমে হাইওয়ের পাশে কথাগুলো যেন জাঁকিয়ে বসে বিমলের বুকে। আমার কি মনে হয় জানেন তো, এ বোধহয় ওই মেয়েটার আত্মা। সেদিন রাতে ওকে তো এখান থেকে 2-3 কিলোমিটার দূরে ফেলে রেখে গিয়েছিল লোকগুলো। কোনো মতে হেঁটে হেঁটে এই পর্যন্ত এসেছিল মেয়েটা, তারপর অজ্ঞান হয়ে যায় রাস্তার মাঝে। হাইওয়ে দিয়ে রাতে কি জোরে জোরে গাড়ি যায় দেখেছেন তো? কোনো একটা গাড়ি দেখতে না পেয়ে, কি ভয়ানক কাণ্ড। সেদিন সেই ট্যাক্সি তো সেই চালাচ্ছিল। কথা না বলে তাড়াতাড়ি গাড়িতে গিয়ে বসে গাড়ি স্টার্ট দেয় বিমল। 1 কিলোমিটার যেতেই হঠাৎ মিররে তাকিয়ে দেখে পেছনের সিটে বসে এক মনে মোবাইল ঘাঁটছে মেয়েটা। বিমল তাকাতেই সে চোখ তুলে বলে, কেমন আছো বিমল ড্রাইভার? বলেই খিলখিল করে হেসে ওঠে। বিমলের গাড়িটা পরের দিন পাশে ড্রেনে মুখ থুবড়ে পড়েছিল, আর ভেতরে রক্তাক্ত বিমলের নিথর দেহ। পোস্টমর্টেম বলল দুর্ঘটনায় মৃত্যু। খবরের কাগজে একটা ছোট্ট খবর হলো, বাসন্তী হাইওয়ের ওপর মধ্যরাতে গাড়ি দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে নয়াঞ্জলিতে পড়ল গাড়ি, মৃত্যু হলো চালকের। তারপর থেকে বাসন্তী হাইওয়ের সেই রাস্তার পুলিশ চৌকির হাবিলদার আর কোনোদিন সেই রহস্যজনক মেয়েটির কথা কোনো ড্রাইভারের মুখে শোনেনি।